যখন আমার 10 বছরের নাতি তার দোলনা থামালো, আমার চোখের দিকে সরাসরি তাকালো এবং একদম পরিষ্কার গলায় ফিসফিস করে বলল, ঠাকুমা, মা তোমার জন্য যে চা বানিয়েছে সেটা খেও না, ও চক্রান্ত করেছে। আমার পুরো শরীর জমে গেল, কারণ আরুষ তো গত 3 বছর ধরে একটা শব্দও বলেনি। ডাক্তাররা বলতেন যে ও বোবা নয়, কিন্তু কোনো মানসিক আঘাতের কারণে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর আজ যে দিন তার বাবা মা 10 দিনের জাহাজ সফরে চলে গিয়েছিল, যেদিন পুরো বাড়িকে শুধু আমি আর ও দুজনেই ছিলাম, সেই দিন আমার ছোট্ট নাতি কথা বলে উঠল। আর যে কথাও বলল সেটা শুনে আমার আত্মা কেঁপে উঠল। সেই নীল পরিদের আঁকা কাপে চা ছিল, যা রান্নাঘরে স্ল্যাবে রাখা ছিল। আমার পছন্দের আদা দেওয়া চা আমার বৌমা নিশা বানিয়েছিল। জাহাজ সফরের জন্য বেরোনোর ঠিক আগেও বলেছিল, মাম্নিজি, আপনি হাঁপিয়ে গেছেন তো বাবাকে তৈরি করতে করতে, আমি আপনার জন্য চা বানিয়ে দিয়েছি, গরম গরম খেয়ে নেবেন, আমরা তো এখন বেরোচ্ছি। এত ভালোবাসা, এত চিন্তা, 6 বছরে প্রথমবার। আর এখন আরুষ আমাকে বলছে যে ওই চায়ে বিষ আছে। আমার হাত কাঁপছিল। আমি আরুষকে নিজের কোলে টেনে নিলাম আর ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, বেটা, তুই তুই কথা বলতে পারিস? ওর বড় বড় চোখে জল ছিল। ও ফিসফিস করে বলল, ঠাকুমা, আমি চিরকালই কথা বলতে পারতাম, কিন্তু মা বলেছিল যে আমি যদি কারো সাথে একটা শব্দও বলি তবে ও তোমাকে মেরে ফেলবে। ও বলেছিল যে ও তোমাকে ধীরে ধীরে শেষ করে দেবে, আর কেউ জানতেও পারবে না। কিন্তু এখনও জাহাজ সফরে চলে গেছে, আর আমি চাই না তুমি মরে যাও। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে গত 6 বছরে আমার সাথে কি হয়েছিল, এবং সেই মুহূর্তে এটাও বুঝতে পারলাম যে এখন আমাকে কি করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাকে জানাই যে আমি কিভাবে আমার বৌমার চক্রান্ত ব্যর্থ করলাম, কিভাবে আমার নাতিকে বাঁচালাম, আর কিভাবে সেই মহিলাকে তার কৃতকর্মের শাস্তি দিলাম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যদি আপনিও শুনতে চান আমি কিভাবে নিজের প্রাণ বাঁচালাম আর আমার নাতির মুখ কিভাবে ফোটালাম, তবে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ যে কাহিনী আমি আপনাদের শোনাতে চলেছি তা সেই সব মা আর ঠাকুমার জন্য যারা নিজের ঘরেই অপমান সহ্য করেছেন। আমার নাম তুলসী খোসলা। আমি ৬৮ বছর বয়সী এবং লখনৌয়ের গুমতিনগর বিস্তারে থাকি। এই যে ৩ কামরার বাড়িটা দেখছেন না, এটা আমার। আমি আর আমার স্বামী মিলে এটা কিনেছিলাম ৩২ বছরের চাকরির সঞ্চয় দিয়ে। ডাকঘরের সুপারভাইজার ছিলাম আমি। রেজিস্টার্ড পোস্ট, মানি অর্ডার, সরকারি কাগজপত্র সব আমার নজরদারিতে আসত। নথিপত্রের জালিয়াতি ধরা আমার কাজ ছিল। ৩০ বছর ভারতীয় ডাক বিভাগে কাজ করেছি। প্রতিটা কাগজে আমার নজর থাকত। 4 বছর আগে আমার স্বামী রণজিতের হঠাৎ মৃত্যু হল। স্ট্রোক হয়েছিল। রেলওয়েতে গার্ড ছিলেন তিনি। রাতের শিফটে ডিউটি করছিলেন যখন হার্ট অ্যাটাক হল। সকাল নাগাদ খবর পেলাম তো আমার দুনিয়া উজাড় হয়ে গেল। কিন্তু আমি হিম্মত হারাইনি। পেনশন পেতাম 18,000 টাকা মাসে। ফিক্সড ডিপোজিটে 42 লাখ টাকা ছিল, আর এই বাড়িটা ছিল, যার দাম সেই সময় 85 লাখ টাকার কাছাকাছি ছিল। আমার একটাই ছেলে, তুষার, 35 বছর বয়স। কোনো ওষুধ কোম্পানিতে সেলস ম্যানেজার, ভালোই রোজগার করে। 6 বছর আগে ওর বিয়ে হয়েছিল নিশার সাথে। নিশা সালুজা, 34 বছর বয়স, কোম্পানিতে HR ম্যানেজার, দেখতে খুব সুন্দর, শিক্ষিতা, চাকরি করা মেয়ে। বিয়ের প্রথম দিন যখন ও আমার পা ছুঁতে ঝুঁকেছিল, তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলে খুব ভালো বউ পেয়েছে। কিন্তু ওরা কি জানত যে বুড়িকে ওরা অসহায় ভাবছিল, যাকে ওরা ঘরের সবথেকে ছোট ঘরে ঠেলে দিয়েছিল, সেই বুড়ি ৩২ বছর ধরে সব ধরনের জালিয়াতি আর চক্রান্ত ধরার কাজ করে আসছিল। আর যখন ওরা জানতে পারল যে আমি কি প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজ আমি আপনাদের আমার পুরো কাহিনী শোনাব। কিভাবে আমার বৌমা 6 বছর ধরে আমার সাথে কি করেছিল, কিভাবে ও আমার নাতিকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল যে বাচ্চা কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিভাবে ও আমাকে মারার পরিকল্পনা করেছিল, আর কিভাবে আমি ওকে ওর কৃতকর্মের এমন শাস্তি দিলাম যে ওর পুরো জীবন বরবাদ হয়ে গেল। কিন্তু এই কাহিনী বোঝার জন্য আপনাদের একটু পিছিয়ে যেতে হবে আমার জীবনে, আমার ছেলের বিয়েতে, আর সেই দিনটিতে যখন সব কিছু বদলে গিয়েছিল। আমার বিয়ে 28 বছর বয়সে হয়েছিল। দেরি করে হয়েছিল কারণ আমি আগে চাকরি পেতে চেয়েছিলাম। সেই দিনগুলিতে মেয়েদের চাকরির পরে বিয়ে করা বড় ব্যাপার ছিল।
আমার বাবা স্কুলে হেডমাস্টার ছিলেন। তিনি বলেছিলেন, বেটি পড়ো, চাকরি করো, তারপর বিয়ে করো। আর আমি সেটাই করেছিলাম। ভারতীয় ডাক বিভাগে ক্লার্কের চাকরি পেলাম, তারপর সুপারভাইজার হলাম। আর তারপর রণজিতের সাথে দেখা হলো। রণজিৎ খুব ভালো মানুষ ছিলেন, শান্ত, বুদ্ধিমান, পরিশ্রমী। রেলওয়েতে গার্ডের চাকরি ছিল। আমরা দুজনে মিলে এই বাড়িটা কিনেছিলাম ২,০০০ টাকা করে বাঁচিয়ে, বছরের পর বছর। যখন তুষার জন্মালো তখন আমাদের খুশির ঠিকানা রইল না। আমরা দুজনেই চাকরি করতাম, তাই তুষারের দেখভালের জন্য আমার মা লখনৌ চলে এলেন। আমি দুপুরের শিফটে কাজ করতাম, যাতে সকাল আর সন্ধে ছেলের সাথে থাকতে পারি। তুষারকে ভালো শিক্ষা দিয়েছিলাম, ভালো স্কুলে পড়ানো, টিউশন রাখা, ইঞ্জিনিয়ারিং করানো। আমরা কোনো কিছুর অভাব হতে দিইনি। রণজিৎ বলতেন, তুলসী, আমরা গরিব নই, মধ্যবিত্ত। মধ্যবিত্তের শক্তি হল পরিশ্রম আর সঞ্চয়। এই দুটো যদি ঠিকমতো করো তবে বার্ধক্য সুরক্ষিত থাকে। আর আমরা সেটাই করেছিলাম। ফিক্সড ডিপোজিট বানালাম, এলআইসি পলিসি নিলাম, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করলাম। যখন আমার বয়স ৬০ হল তখন রিটায়ার করলাম। সেই সময় পর্যন্ত আমাদের কাছেই বাড়িটা ছিল, ৪০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল আর পেনশনের সুবিধা ছিল। তারপর হঠাৎ সেই রাত এলো, মার্চের এক ঠান্ডা রাত। তুষারের ফোন এলো সকাল ৫টায়। মাম্মা, পাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, খুব সিরিয়াস। আমি ছুটলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অ্যাট্যাক এত বড় ছিল যে তিনি জ্ঞান ফেরার আগেই দম ছেড়ে দিয়েছিলেন। ওনার মৃত্যুর পরের ৩ মাস আমি ভেঙে পড়েছিলাম, কিছু বুঝতে পারতাম না। তুষার সামলেছিল। ও সেই দিনগুলিতে মুম্বাইতে চাকরি করত, ২ মাস ছুটি নিয়ে আমার কাছে থাকল, তারপর ফিরে গেল। আমি একা রয়ে গেলাম এই ৩ কামরার বাড়িতে। একাকিত্ব খুব খারাপ জিনিস, বিশেষ করে তখন যখন আপনি ৪০ বছর কারো সাথে থেকেছেন। রাতে শোয়ার সময় সবথেকে বেশি মনে পড়ত। রণজিতের অভ্যাস ছিল গভীর রাত পর্যন্ত দূরদর্শনে খবর দেখার। এখন সেই খালি সোফা দেখে বুক বসে যেত। কিন্তু আমি তো ছিলাম ডাকঘরের সুপারভাইজার। হার মানা আমার স্বভাবে ছিল না। আমি ভাবলাম, কান্না বন্ধ করো তুলসী, জীবন চালাতে হবে। পেনশন আসত, ফিক্সড ডিপোজিটের সুদ পাওয়া যেত, খরচ খুব কম ছিল। আমি নিজের রুটিন বানিয়ে নিলাম। সকালে উঠে পুজো, তারপর প্রাতরাশ, তারপর হাউজিং সোসাইটিতে ঘুরতে যাওয়া, দুপুরও পাড়ার মহিলাদের সাথে দেখা করা, সন্ধে মন্দির। তুষার মাসে একবার ফোন করত, কখনো কখনো ২ মাসে। ওর চাকরিতে ভ্রমণ অনেক ছিল। আমি বুঝতাম ও রোজগার করছে, নিজের জীবন তৈরি করছে। তারপর ওর বিয়ে ঠিক হলো নিশার সাথে। আমি মুম্বই গেলাম বিয়ের জন্য। মেয়ে দেখলাম তো খুব খুশি হলাম। শিক্ষিতা, চাকরি করা মেয়ে, ভালো ঘরের। বিয়েতে সবকিছু খুব শানদার হল। নিশার বাবা বড় ব্যবসায়ী ছিলেন, বেশ যৌতুক দিয়েছিলেন তারা, গাড়ি, গয়না, নগদ। বিয়ের ৩ মাস পরে তুষারের বদলি লখনৌতে হয়ে গেল। ও বলল, মামা, আমরা আপনার কাছেই থাকব। আপনি একা আছেন আর বাড়িটাও বেশ বড়। আমি খুব খুশি হলাম। আমি ভাবলাম এবার ঘরের রমরমা আসবে, ছেলে বউ একসাথে থাকবে, আমার একাকিত্ব দূর হবে। কিন্তু আমি কি জানতাম যে এই সিদ্ধান্ত আমার জীবনের সবথেকে বড় ভুল প্রমাণিত হবে। শুরুর ৬ মাস সবকিছু ঠিকঠাক চলল। নিশা ভালো বউয়ের মতো ব্যবহার করত, আমার পা ছুত, আমার জন্য রান্না করত, আমাকে জিজ্ঞেস করত আমার কি চাই। তুষার খুশি ছিল, আমিও খুশি ছিলাম, বাড়িতে হাসি খুশি ছিল। তারপর ধীরে ধীরে জিনিস বদলাতে লাগল। প্রথমবার আমার অদ্ভুত লাগল যখন নিশা একদিন বলল, মাম্মিজি, আপনি মেইন বেডরুমে থাকেন তো? ওটা তো সবথেকে বড় ঘর। আমরা দুজনে স্বামী স্ত্রী, আমাদের একটু প্রাইভেসি চাই। আপনি কি ছোট ঘরটাতে যেতে পারেন? আমি চমকে গেলাম। এই ঘরটা তো আমার আর রঞ্জিতের ছিল। এখানে আমরা ৪০ বছরের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি ভাবলাম, হ্যাঁ, ওরা নতুন বিবাহিত, ওদের জায়গা দরকার। আমি রাজি হয়ে গেলাম। আমি নিজের জিনিসপত্র নিয়ে সবথেকে ছোট ঘরে চলে গেলাম। ওই ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার হতো। বড়জোর ১০ বাই ১০ ফিটের। একটা খাট, একটা আলমারি আর একটা ছোট জানলা। মেইন বেডরুমে অ্যাটাচড বাথরুম ছিল, কিন্তু এই ঘর থেকে বাথরুমের জন্য বাইরে বেরোতে হতো। রাতে শোয়ার সময় আমার কান্না পেল, কিন্তু আমি ভাবলাম, ঠিক আছে, ছেলের খুশিই বড় কথা। দ্বিতীয়বার আমার আঘাত লাগল যখন আমার বান্ধবী গৌরী এলো। গৌরী ট্যান্ডন আমার ডাকঘরের পুরনো সহকর্মী, ৬৫ বছর বয়সী, বিধবা, রিটায়ার্ড। আমরা দুজনে মাসে অন্তত ২ বার নিশ্চয়ই দেখা করতাম। সেই দিন রবিবার ছিল।
গৌরী সকাল 10টায় এলো। আমি ওকে বসিয়ে চা বানাতে গেলাম। রান্নাঘরের নিশা ছিল। আমি বললাম, বেটা, আমার বন্ধু এসেছে, আমি চা বানিয়ে দিই। নিশা মুখ ভ্যাংচালো, বলল, মামিজি, রবিবার তো আমরা আরাম করি, আপনার বান্ধবীরা রোজ রোজ আসতে থাকে, ঘরে শোরগোল হয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। গৌরী মাসে 2বার আসত, আর সেটা শোরগোল। আমরা দুজন বৃদ্ধা মহিলা বসে ধীরে ধীরে কথা বলতাম, কিন্তু আমি কিছু বললাম না। চা বানিয়ে গৌরীকে দিলাম আর ধীরে ধীরে বললাম, গৌরী, পরের বার আমরা বাইরে, পার্কে বা মন্দিরে দেখা করব, বাড়িতে বৌমার অসুবিধা হয়। গৌরী আমার চোখের দিকে তাকালো, ও সব বুঝে গেল। ও আমার হাত টিপে ধরল, কিন্তু কিছু বলল না। তৃতীয় ঘটনা আরও বড় ছিল। বিয়ের 1 বছর পরে আরুষ জন্মালো, আমার নাতি। আমি কত খুশি হলাম। আমি ওকে কোলে নিলাম, আদর করলাম। নিশার প্রসবের পর আমি পুরো দেখভাল করলাম, রান্না করা, ঘর সামলানো, বাচ্চাকে রাতে ঘুম পাড়ানো। কিন্তু ধীরে ধীরে নিশা আমাকে আরুষের থেকে দূরে করতে শুরু করল। যখন আমি ওকে কোলে নিতাম তো ও বলতো, মামিজি, আপনি বৃদ্ধ মানুষ, কোথাও বাচ্চা পড়ে না যায়। যখন আমি ওকে খাবার খাওয়াতাম তো বলতো, মাম্মিজি, আপনার ধরন পুরনো, বাচ্চাদের এখন নতুন পদ্ধতিতে পালন করা হয়। যখন আমি ওকে কোনো গল্প শোনাতাম তো বলতো, মাম্মিজি, এইসব আজেবাজে গল্প শোনাবেন না, বাচ্চার মাথা খারাপ হয়। আমি চুপ থাকতাম, ভাবতাম আজকালকার মায়েদের নিজস্ব ধরন আছে। কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন আরুষ 3 বছরের ছিল। আমি ওকে পার্কে নিয়ে গিয়েছিলাম। ওখানে ও অন্য বাচ্চাদের সাথে খেলছিল। একটা বাচ্চা ওর সাথে ঝগড়া করে বসল। আমি বাচ্চাকে বোঝালাম, তারপর আরুষকে বাড়ি নিয়ে এলাম। বাড়ি পৌঁছলে নিশা দরজায় দাঁড়িয়েছিল, কোমরে হাত দিয়ে। মামিজি, আপনি আরুষকে আমার অনুমতি ছাড়া কোথায় নিয়ে গিয়েছিলেন? আমি কবে বললাম যে আপনি ওকে বাইরে নিয়ে যেতে পারেন? ওর গলা তীক্ষ্ণ ছিল। তুষারও পাশে দাঁড়িয়েছিল। আমি বললাম, বেটা, আমি তো জাস্ট পার্কে। মাম্মিজি, আরুষ আমার ছেলে, আমাকে না জিজ্ঞেস করে ওকে কোথাও নিয়ে যেতে পারবেন না, বুঝেছেন? আমি অবাক হয়ে গেলাম। আমার নিজের নাতি, আর আমাকে ওকে পার্কে নিয়ে যাওয়ার অনুমতি নেই? আমি তুষারের দিকে তাকালাম। ও নিচে তাকিয়েছিল, কিছু বলল না। সেই রাতে আমি নিজের ছোট ঘরে বসে খুব কাঁদলাম। আমার পুজোর আলমারিতে রণজিতের ছবি ছিল। আমি ওনাকে বললাম, যদি আপনি থাকতেন তবে কি করতেন? আপনিও কি চুপ থাকতেন? কিন্তু পরের দিন সকালে আমি নিজের চোখের জল মুছে নিলাম। আমি ভাবলাম, তুলসী, তুমি দুর্বল নও। তুমি 32 বছর চাকরি করেছ, একা এই ঘর সামলেছ, তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম না যে জিনিস ঠিক হওয়ার বদলে আরও খারাপ হতে চলেছিল, অনেক বেশি খারাপ হতে চলেছিল। আরুষের জন্মের 2 বছর পরে নিশা নিজের আসল রূপ দেখাতে শুরু করল। এখনও রুকোতেও না যে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। প্রথম বড় ঘটনা তখন হল যখন তুষারের প্রমোশন হল। ও রিজিওনাল সেলস ম্যানেজার হয়ে গেল, মাইনে দ্বিগুণ হয়ে গেল। সেই রাতে ওর একটা পার্টি রাখল। কিছু বন্ধু আর আত্মীয়দের নিমন্ত্রণ করা হলো। আমি রান্না করতে সাহায্য করলাম। রাজমা, চাল, ডাল মাখনি, গাজরের হালুয়া সব আমার হাতের বানানো। অতিথিরা খাবার খেয়ে তারিফ করছিল। কিন্তু যখন এক আত্মীয় জিজ্ঞেস করলেন যে এত সুস্বাদু খাবার কে বানিয়েছে, তো নিশাদ ঝটপট বলে দিল, আমি বানিয়েছি। মাম্মিজি তো এখন বয়স্ক হয়ে গেছেন, উনি বেশি কাজ করতে পারেন না। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। ওর কথা শুনে আমার হাত থেকে বাসন পড়ে যাচ্ছিল প্রায়। আমার হাতের বানানো খাবার আর ক্রেডিট অন্য কারোর? তুষার ওখানেই বসেছিল। ও শুনল কিন্তু কিছু বলল না। সেই রাতে আমি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলাম না। আমি ভাবছিলাম, কেন কেন নিশা এমন করছে? আমি ওর কি ক্ষতি করেছি? দ্বিতীয় ঘটনা আরও বেদনাদায়ক ছিল। একদিন আমি আমার পুরনো বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম। কথা একটু লম্বা হয়ে গেল। ফোন রাখার পর নিশা এলো, বলল, মাম্মিজি, আপনি এতক্ষণ ফোনে কথা বলেন, বিল অনেক আসে। এখন থেকে আপনি নিজের আলাদা কানেকশন নিয়ে নিন। আপনি তো টেনশন পান, সেটা থেকে মিটিয়ে দেবেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা আমার নিজের ঘর ছিল, আমার ফোনের বিল, আর আমাকে বলা হচ্ছে যে আমি আলাদা কানেকশন নেই। কিন্তু আমি কিছু বললাম না। পরের দিন আমি নিজের নামে নতুন মোবাইল কানেকশন নিয়ে নিলাম। 18,000 টাকার পেনশন থেকে এখন প্রতি মাসে 1,000 টাকা ফোন বিলে যেতে লাগল। তৃতীয় ঘটনা তখন হলো যখন আমার পুরনো বান্ধবীর ছেলের বিয়ে ছিল। ও আমাকে নিমন্ত্রণ করেছিল। বিয়ে দিল্লিতে ছিল, আমি যেতে চেয়েছিলাম। আমি তুষারকে বললাম,
নিশা মাঝখানে বলে উঠল, মাম্মিজি, আপনি এত দূরে কিভাবে যাবেন? বুড়ো বয়সে একা ট্র্যাভেল করা ঠিক নয়, কিছু হয়ে গেলে? আমি বললাম, বেটা, আমি আগেও একা গেছি, দিল্লি তো 6 ঘন্টার পথ। না মাম্মিজি, আপনি যেতে পারবেন না, যদি কিছু হয়ে যায় তবে আমাদের ওপর দোষ আসবে। তুষার আবার কিছু বলল না, আমি ঘরেই রয়ে গেলাম। আমার বান্ধবীর মেয়ের বিয়ে, আর আমি যেতে পারলাম না। চতুর্থ ঘটনা আমাকে ভিতর থেকে ভেঙে দিল। আরুষ 5 বছরের ছিল, ওকে স্কুলে ভর্তি করতে হবে। আমি বললাম, আমি আরুষকে পাশের সেন্ট জোসেফ স্কুলে ভর্তি করিয়ে দিই, খুব ভালো স্কুল। নিশা তীক্ষ্ণ নজরে তাকালো। মাম্মিজি, আরুষের বড় হওয়া নিয়ে সিদ্ধান্ত আমি নেব, আপনি নয়, আপনি নিজের কাজ নিয়ে থাকুন। সেই দিন আমার মনে হলো যে এই ঘরে আমার নিজের অস্তিত্ব শূন্য হয়ে গেছে, আমি নিজের নাতির জন্য কিছু করতে পারছি না। পঞ্চম ঘটনা আরও খারাপ ছিল। দিওয়ালি এলো, আমি ভাবলাম ঘরে পুজো করব, প্রদীপ জ্বালাবো, মিষ্টি বানাবো। সকাল থেকে প্রস্তুতি শুরু করলাম। সন্ধে যখন আমি পুজোর প্রস্তুতি করছিলাম তখন নিশা এসে বলল, মাম্মিজি, আজ পুজো আমি করব, আপনি শুধু পাশে বসবেন। আমি অবাক হলাম, কেন বেটা? আমি তো প্রতি বছর। মাম্মিজি, এখন আমি এই ঘরের বউ, পুজোর অধিকার আমার, আপনি বয়স্ক মানুষ, আরাম করুন। সেই দিন আমি বসে বসে দেখছিলাম যে অন্য কেউ আমার ঘরের লক্ষ্মী পুজো করছে। আমার হাতে প্রদীপ ছিল না, আমার হাতে শুধু শূন্যতা ছিল। ষষ্ঠ ঘটনা আমার মনে প্রথমবার ভয় তৈরি করল। একদিন আমি আমার ঘরে বসেছিলাম যখন নিশা ভিতরে এলো। ওর হাতে কিছু কাগজ ছিল। মাম্মিজি, এই দেখুন, প্রপার্টি ট্রান্সফারের কাগজ, তুষারের নামে করতে হবে, ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, আপনি সই করে দিন। আমার বুক ধক করে উঠল। বেটা, এটা কি? মাম্মিজি, জাস্ট একটা ফর্ম্যালিটি, ট্যাক্স বাঁচানোর জন্য উকিল বলেছে, সই করে দিন। আমি কাগজগুলো দেখলাম। আমার ডাকঘরের অভিজ্ঞতা কাজে এলো। আমি দেখলাম যে এটা শুধু ট্যাক্সের কাগজ ছিল না, এটা পুরো সম্পত্তির ট্রান্সফার ডিড ছিল। যদি আমি সই করতাম তবে আমার নিজের বাড়ি আমার হাত থেকে বেরিয়ে যেত। আমি ধীরে ধীরে বললাম, বেটা, আমাকে একটু ভাবতে দাও, আমি আমার উকিলকে জিজ্ঞেস করে নিই। নিশার চোখের রাগ ফুটে উঠল, কিন্তু ও হেসে বলল, ঠিক আছে মাম্মিজি, কোনো তাড়া নেই, আরও চলে গেল। সেই রাতে আমি ওই কাগজগুলো আমার আলমারিতে লুকিয়ে রাখলাম, আর আমার মাথায় প্রথমবার এই খেয়াল এলো যে নিশা শুধু আমাকে কষ্ট দিচ্ছে না, ও অন্য কোনো বড় পরিকল্পনা করছে। সপ্তম ঘটনা তখন হল যখন আরুষ 6 বছরের ছিল। আমি ওকে রোজ সকালে স্কুলে যাওয়ার আগে আদর করতাম। একদিন যখন আমি ওকে জড়িয়ে ধরতে গেলাম তো আরুষ আমার থেকে দূরে সরে গিয়ে নিশার পিছনে লুকিয়ে পড়ল। আমি অবাক হলাম, আমার নাতি আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আরুষ বেটা, কি হয়েছে? নিশা ওকে কোলে তুলে নিল আর বলল, মাম্মিজি, বাচ্চা আপনার কাছে অস্বস্তি বোধ করে, বয়স্কদের শরীরের গন্ধে বাচ্চাদের সমস্যা হয়, আপনি একটু দূর থেকেই আদর করবেন। সেই মুহূর্তে আমার ভিতরে কিছু একটু ভেঙে গেল। আমার গায়ের গন্ধ! আমি তো রোজ স্নান করতাম, পরিষ্কার জামা পরতাম। এটা বাহানা ছিল আমাকে আরুষের থেকে দূরে করার। অষ্টম ঘটনা সবথেকে বেশি বেদনাদায়ক ছিল। আরুষের 7ম জন্মদিনের পার্টি ছিল। আমি ওর জন্য স্পেশালভাবে গাজরের হালুয়া বানিয়েছিলাম, ও খুব ভালোবাসত। পার্টিতে সব বাচ্চারা, তাদের মা-বাবা, আত্মীয়রা এলো। আমি রান্নাঘরে সাহায্য করছিলাম। পার্টির মাঝখানে যখন কেক কাটার সময় এলো তো সব লোক ঘরে জমা হলো। আমিও যেতে লাগলাম। নিশা আমাকে থামালো। মামিজি, আপনি রান্নাঘরে থাকুন, ছবিতে আসা থেকে বাঁচুন। লোকরা অন্যরকম ভাবে যে বয়স্ক মানুষ জন্মদিনের পার্টিতে কেন আছে। আমি আমার নাতির জন্মদিন দূর থেকে দেখলাম, রান্নাঘরের জানলা দিয়ে। যখন আরুষ কেক কাটল, আমার চোখে জল ছিল, কিন্তু আমি তাদের আটকে নিলাম। আমাকে কাউকে নিজের দুর্বলতা দেখানো চলবে না। কিন্তু ওরা কি জানত যে এই বুড়ির কাছে প্রমাণ জোগাড় করার কৌশল ছিল? প্রতিবার যখন নিশা আমাকে বেইজ্জত করত, আমি চুপচাপ নোট করে নিতাম, তারিখ, সময়, সাক্ষী। ডাকঘরে আমি জালিয়াতির মামলা সমাধান করেছিলাম। আমি জানতাম যে প্রমাণ ছাড়া কোনো মামলা টেকে না, আর আমি প্রমাণ জমা করছিলাম, কারণ আমার সন্দেহ হতে শুরু করেছিল যে নিশার আসল উদ্দেশ্য কি। ও শুধু আমাকে কষ্ট দিতে চায় না, ও আমার থেকে এই বাড়ি, আমার পেনশন, আমার ফিক্সড ডিপোজিট সব কিছু কেড়ে নিতে চায়। আর হয়তো, স্রেফটা হয়তো, ও আমার থেকে আরও কিছু কেড়ে নিতে চায়, আমার প্রাণ। এখন পর্যন্ত আপনাদের নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার অবস্থা কতটা খারাপ ছিল। কিন্তু আসল খেলা এখন শুরু হতে চলেছে। যদি আপনি জানতে চান আমি কিভাবে এই সবের হিসেব চুকিয়েছি, তবে ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন,
কারণ যা আমি এখন বলতে চলেছি তা আপনার ভাবনার চেয়ে অনেক বড়। নবম ঘটনা তখন হল যখন আমার প্রথমবার মনে হল যে নেশা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও আমার ক্ষতি করতে পারে। আমি মর্নিং ওয়াক থেকে ফিরলাম। সিঁড়ি দিয়ে উঠছিলাম তো হঠাৎ পিছলে গেলাম। অল্পের জন্য বাঁচলাম। পরে দেখলাম যে সিঁড়িতে তেল লাগানো ছিল, পাতলা, দেখতে জলের মতো। আমি হাউজিং সোসাইটির দারোয়ানকে জিজ্ঞেস করলাম। ও বলল, সকালে কোনো পরিষ্কারের কাজ হয়নি, তবে এই তেল কোথা থেকে এলো? আমার মনে সন্দেহ এলো, কিন্তু কোনো প্রমাণ ছিল না। একই সপ্তাহে 10ম ঘটনা ঘটল। আমার ওষুধ উধাও হয়ে গেল। আমি রক্তচাপের ওষুধ খেতাম রোজ সকালে। একদিন যখন আমি ওষুধের শিশি দেখলাম তো অর্ধেক বড়ি গায়েব। আমি গত সপ্তাহেই নতুন শিশি খুলেছিলাম। নিশাকে জিজ্ঞেস করলাম, ও বলল ও কিছু জানে না। সেই রাত থেকে আমি নিজের ওষুধ নিজের আলমারিতে তালা দিয়ে রাখা শুরু করলাম, আর নিজের ডায়েরিতে নোট করলাম, ওষুধ গায়েব হয়েছে, তারিখ 7 মে, সন্দেহ নিশা। একাদশ ঘটনা আরও বেশি বিপজ্জনক ছিল। আমি রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ দমবন্ধ অনুভব করলাম। উঠে দেখলাম আমার ঘরের জানলা বন্ধ ছিল। আমি ওটা খোলা ছেড়েছিলাম, কারণ মে মাস ছিল আর গরম খুব ছিল। কেউ বন্ধ করে দিয়েছিল। আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি উঠে জানলা খুললাম। বাইরে ঘরে নিশা দাঁড়িয়েছিল। মাম্মিজি, আপনি ঠিক আছেন? আমার মনে হলো জানলা দিয়ে মশা আসছে, তাই বন্ধ করে দিলাম। মশা? মে মাসে যখন ঘরে মশারি আছে? আমার সন্দেহ এবার বিশ্বাসে বদলে যেতে লাগল। দ্বাদশ ঘটনা তখন হল যখন আমি মন্দির থেকে ফিরলাম। আমার ব্যাগে টাকা ছিল, 5,000 টাকা, পেনশন থেকে তুলেছিলাম কিছু জরুরি কেনাকাটার জন্য। আমি ব্যাগটা ঘরে রেখে স্নান করতে গেলাম। স্নান করে ফিরলাম তো টাকা গায়েব, পুরো 5,000। আমি সোজাসুজি নিশার কাছে গেলাম। বেটা, আমার 5,000 টাকা ঘর থেকে উধাও হয়ে গেছে। নিশা অবাক হওয়ার ভান করল। সত্যিই মাম্মিজি, হয়তো আপনার মনে নেই কোথায় রেখেছেন। বুড়ো বয়সের লোক ভুলে যেতে থাকে। ভুলে যেতে থাকে? আমি 30 বছর পর্যন্ত লাখ লাখ টাকার মানি অর্ডার সামলেছি। আমার মনে ছিল আমি টাকা কোথায় রেখেছিলাম, কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। তবে ওরা কি জানত যে আমি চুপচাপ নিজের মোবাইল ঘরে লুকিয়ে রেখেছিলাম ভয়েস রেকর্ডিং অন করে? পরের বার যদি কিছু হয় তবে আমার কাছে প্রমাণ থাকবে। ত্রয়োদশ ঘটনা আমার সবথেকে বড় ভয়কে সত্যি করে দিল। আরুষ হঠাৎ কথা বলা বন্ধ করে দিল, পুরোপুরি। না স্কুলে, না ঘরে, কিচ্ছু না। আমি খুব দুশ্চিন্তায় পড়লাম। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, বাচ্চার কোনো শারীরিক সমস্যা নেই, এটা মানসিক। নিশা তুষারকে বলল, দেখলে, মাম্মিজির কাছে থাকার কারণে বাচ্চার উপর খারাপ প্রভাব পড়ছে। ওনাকে আরুষর থেকে দূরে রাখতে হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নাতিকে আমার থেকে দূরে? কিন্তু তুষার মাথা নাড়াল, আর আরুষকে আমার কাছে আসতে নিষেধ করে দেওয়া হলো। সেই রাতে আমি আমার পুজোর জায়গায় বসে অনেক রাত পর্যন্ত কাঁদলাম, প্রদীপ জ্বালালাম, আর ভগবানের কাছে জিজ্ঞেস করলাম, আমি কি অপরাধ করেছি? আমার নিজের নাতি আমাকে দেখে ভয় পাচ্ছে, আমার ছেলে আমার থেকে দূরে হয়ে গেছে, আর আমি নিজেরই বাড়িতে বন্দী হয়ে গেছি। কিন্তু তারপর আমি নিজের চোখের জল মুছলাম। ভাবলাম, তুলসী, তুমি হার মানবে না। তোমাকে লড়তে হবে, বুদ্ধিমত্তার সাথে, চুপচাপ, কিন্তু লড়তে হবে। পরের দিন থেকে আমি একটা পরিকল্পনা বানাতে শুরু করলাম। আমি সকালে তাড়াতাড়ি উঠতে লাগলাম। যখন সবাই ঘুমোতো, আমি নিজের পুরনো ফাইলগুলো বের করতাম। সম্পত্তির কাগজ, ব্যাংকের নথিপত্র, পেনশনের কাগজ, সব চেক করতাম। আমি আমার সব নথিপত্রের ফটোকপি করালাম আর ব্যাংকের লকারে রেখে দিলাম। তারপর আমি আমার পুরনো বান্ধবী গৌরীকে ফোন করলাম। ওর সাথে দেখা করলাম, ওকে সব কিছু জানালাম। গৌরী আমার হাত ধরল আর বলল, তুলসী, আমার আগেই সন্দেহ ছিল, কিন্তু তুমি কিছু বলতে না। এখন কি করবে? আমি বললাম, গৌরী, আমার একজন উকিল চাই, প্রপার্টি লতে বিশেষজ্ঞ। তুমি কি কাউকে জানো? গৌরী আমাকে অ্যাডভোকেট অনুরাধা দুবের নম্বর দিল। মহিলা উকিল, সম্পত্তির মামলায় বিশেষজ্ঞ ছিলেন। আমি উনার সাথে দেখা করার সময় ঠিক করলাম, চুপচাপ, কাউকে কিচ্ছু না বলে। 14তম ঘটনা তখন ঘটল যখন আমি প্রথমবার নিশা আর তুষারের কথাবার্তা শুনলাম। আমি নিজের ঘরে ছিলাম, দরজা কিছুটা খোলা ছিল। ওরা দুজন ড্রয়িং রুমে কথা বলছিল। নিশা বলছিল, তুষার, তোমার মা বুড়ি হয়ে গেছেন, ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, ওখানে ওনার ভালো দেখভাল হবে। তুষার বলল, নিশা, ও আমার মা। তা মাম হয়েছে তো কি হয়েছে? ও আমাদের জীবনে সারাক্ষণ নাক গলায়, আরুষকে বিগড়ে দিচ্ছে। আর সবথেকে বড় কথা, এই বাড়িটা। তুষার, এই বাড়িটা 85 লাখ টাকার। যদি তোমার মায়ের নামে থাকে তবে পরে খুব ঝামেলা হবে।
তোমার এখনই এটা নিজের নামে ট্রান্সফার করিয়ে নেওয়া উচিত, কিন্তু ও তো সই করছে না। তাই তুমি চাপ দাও, ভয় দেখাও, ধমকাও, যা খুশি করো, কিন্তু ওই কাগজপত্রে সই করিয়ে নাও। আমার বুক বসে গেল। আমার নিজের ছেলে, যাকে আমি লালন পালন করে বড় করলাম, সে আমার থেকে আমারই বাড়ি কেড়ে নেওয়ার কথা বলছিল। সেই রাত থেকে আমি ওদের প্রতিটা কথাবার্তা রেকর্ড করতে শুরু করলাম। আমার পুরনো মোবাইলে ভয়েস রেকর্ডার ছিল। আমি সেটা চুপচাপ ড্রয়িং রুমে লুকিয়ে রাখতাম যখনই নিশা আর তুষার কথা বলত। 15তম ঘটনা আমাকে সবথেকে বেশি ভয় পাইয়ে দিল। আমি সকালে উঠলাম তো আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, মাথা ঘুরছিল। আমি ভাবলাম হয়তো রক্তচাপ বেড়ে গেছে, কিন্তু যখন আমি নিজের ওষুধের শিশিটা চেক করলাম তখন আমার অদ্ভুত লাগল। বড়িগুলো দেখতে একই রকম ছিল, কিন্তু তাদের রং কিছুটা আলাদা ছিল। আমি তৎক্ষণাৎ একটা বড়ি আলাদা করে রাখলাম আর নিজের ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। আমি ভাবলাম যদি আমার কিছু হয় তবে অন্তত এই বড়িটা পরীক্ষা করাতে পারব। 3 দিন পর আমি ডাক্তার মনোজ রাস্তগীর কাছে গেলাম। উনি আমার পুরনো বন্ধুর ছেলে ছিলেন। আমি ওনাকে ওই বড়িটা দেখালাম আর বললাম, বেটা, তুমি কি এটা পরীক্ষা করাতে পারো? আমার সন্দেহ হচ্ছে যে এটা আমার আসল ওষুধ নয়। ডাক্তার মনোজ বড়িটা নিলেন আর বললেন, মাসিমা, আমি ল্যাবরেটরিতে পাঠিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। ওই 2 দিন আমার ঘুম এলো না। আমি ভাবছিলাম, নিশা কি সত্যি এতটা নিচে নামতে পারে? 3য় দিন ডাক্তার মনোজের ফোন এলো। ওনার গলায় উদ্বেগ ছিল। মাসিমা, আপনি কি এখনই আমার ক্লিনিকে আসতে পারেন? একাই আসবেন। আমি গেলাম। ডাক্তার মনোজ রিপোর্টটা আমার সামনে রাখলেন। মাসিমা, এটা আপনার ব্লাড প্রেশারের ওষুধ নয়, এটা এক ধরনের ঘুমের ওষুধ বা সিডেটিভ। যদি কেউ এটা লাগাতার নিতে থাকে তবে তার স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে, মাথা ঘোরে আর ধীরে ধীরে হৃদযন্ত্রের ওপরও প্রভাব পড়ে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার মানে নিশা সত্যি আমাকে মারার চেষ্টা করছিল, ধীরে ধীরে, চুপচাপ, যাতে কারো সন্দেহ না হয়। ডাক্তার মনোজ জিজ্ঞেস করলেন, মাসিমা, এই বড়ি আপনি কোথায় পেলেন? আমি সব কাহিনী জানালাম। ডাক্তার মনোজ বললেন, মাসিমা, আপনার পুলিশে অভিযোগ করা উচিত, এটা খুনের চেষ্টার মামলা। আমি বললাম, ব্যাটা, এখন নয়, আমার আরও প্রমাণ চাই। আমি একা বৃদ্ধা মহিলা। যদি আমি পাকা প্রমাণ ছাড়া অভিযোগ করি তবে নিশা বেঁচে যাবে আর আমাকেই পাগল প্রমাণ করে দেবে। আমাকে চতুরতার সাথে কাজ করতে হবে। তবে এখন আমার কাছে অনেক কিছু ছিল, বদলে দেওয়া ওষুধের রিপোর্ট, রেকর্ড করা কথাবার্তা, সম্পত্তি হস্তান্তরের জাল কাগজপত্র, হারিয়ে যাওয়া টাকার ডায়েরি, আর সবথেকে বড় কথা নিশার আসল পরিকল্পনার কথা। ও আমাকে মারতে চেয়েছিল, ধীরে ধীরে, এমনভাবে যাতে সবার মনে হয় যে বার্ধক্যের কারণে আমার শরীর খারাপ হয়েছে আর আমি মারা গেছি। তারপরও সম্পত্তি হাতাত, আমার ফিক্সড ডিপোজিট ভাঙত আর আমার পেনশনও নিজের নামে করিয়ে নিত। কিন্তু ও জানত না যে বুড়িকে ও বোকা ভাবছিল, সেই বুড়ি 32 বছর ধরে ডাক বিভাগে জালিয়াতি ধরে আসছিল। এখনও প্রতিটা জিনিস নোট করছিল, প্রতিটা প্রমাণ জমা করছিল আর সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ আমি জানতাম, তাড়াহুড়ো করলে কেস দাঁড়ায় না। আমাকে ধৈর্য ধরতে হতো, সহ্য করতে হতো আর প্রমাণ সংগ্রহ করতে হতো। ষোড়শতম ঘটনা তখন হল যখন নিশা আমার বান্ধবী গৌরীর বাড়িতে আসা বন্ধ করে দিল। গৌরী আমার সাথে দেখা করতে এসেছিল। নিশা দরজাতেই আটকে দিল। মাসিমা, মাম্মিজির শরীর ভালো নয়, উনি কারুর সাথে দেখা করতে পারবেন না। গৌরী বলল, কিন্তু তুলসী তো আমাকে ডেকেছে। না মাসিমা, ওনার সব ভ্রম হচ্ছে, বুড়ো বয়সে এমন হয়, আপনি যান। গৌরীকে তাড়িয়ে দেওয়া হলো। ও আমাকে ফোন করে কাঁদছিল। আমি ওকে বোঝালাম, গৌরী, ঘাবড়াস না, আর একটু সময়, আমি সব সামলে নেব। কিন্তু ভিতর থেকে আমি ভেঙে পড়ছিলাম। আমার শেষ বান্ধবীর থেকেও আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল। 17তম ঘটনার সবথেকে বেশি কষ্টদায়ক ছিল। আরুষের স্কুলে অভিভাবক শিক্ষক সভা ছিল। আমিও যেতে চেয়েছিলাম, কারণ আমি ওর ঠাকুমা, কিন্তু নিশা পরিষ্কার না করে দিল। মামিজি, আপনি যাবেন না, লোকে কি বলবে? আরুষের মায়ের জায়গায় ঠাকুমা কেন এসেছে? আমি বললাম, বেটা, আমিও তো পরিবারের অংশ। না মামিজি, আপনি বাড়িতেই থাকবেন। আর আমি বাড়িতেই রয়ে গেলাম, নিজের নাতির স্কুলেও যেতে পারলাম না। সেই রাতে আমি আইনজীবী অনুরাধা দুবের সাথে দেখা করে আমার সব অবস্থা জানালাম। উনি সব প্রমাণ দেখলেন, বদলে দেওয়া ওষুধের রিপোর্ট, রেকর্ড করা কথাবার্তা, সম্পত্তির জাল কাগজপত্র। অনুরাধাজি বললেন, তুলসীজি, আপনার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে, আমরা এখনই পুলিশে মামলা করতে পারি। খুনের চেষ্টা, জালিয়াতি, বৃদ্ধদের ওপর নির্যাতন, সব কিছু। আমি বললাম,
কিন্তু যদি নিশা আগে থেকে জানতে পেরে যায় ও সব প্রমাণ নষ্ট করে দেবে। অনুরাধাজি ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা অপেক্ষা করব, কিন্তু আপনি সাবধান থাকবেন। ও যা খাবার বা পানীয় দেবে তা নেবেন না, আর নিজের সব নথিপত্র সুরক্ষিত রাখুন। আমি বাড়ি ফিরলাম, আর সেই রাত থেকে বাড়ির খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমি চুপচাপ নিজের ঘরে বিস্কুট বা ফল খেয়ে নিতাম। যখন নিশা জিজ্ঞেস করত, মাম্মিজি খাবার খাবেন না, আমি বলতাম, বেটা খিদে নেই। 18তম ঘটনা আমাকে নিশ্চিত করে দিল যে আমি যা ভাবছি তা ঠিক ছিল। এক রাতে আমি শুনলাম যে নিশা ফোনে কারুর সাথে কথা বলছে। আমি চুপিসারে দরজার কাছে গিয়ে শুনলাম। ও বলছিল, হ্যাঁ, বুড়িটাকে সরাতে হবে, বৃদ্ধাশ্রম নয়, তুষার রাজি হয়ে যাবে, বাড়ির কাজ হয়ে গেলে হ্যাঁ, তারপর প্রপার্টি বেচে দেব, টাকা ভাগ করে নেব, বুড়ি জানতেও পারবে না। আমার রক্ত ফুটে উঠল, কিন্তু আমি চুপ থাকলাম। আমি ওই কথাবার্তাও রেকর্ড করে নিলাম। এখন আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, কিন্তু আমি সঠিক সুযোগের অপেক্ষা করছিলাম। সেই সুযোগ যখন নিজে ভুল করবে, সেই সুযোগ যখন ওর মনে হবে যে ও জিতে গেছে, আর সেই সুযোগ শীঘ্রই আসতে চলেছিল। 19তম ঘটনা আমার জীবন পুরোপুরি বদলে দিল। একদিন তুষার আমাকে ডাকল। নিশা পাশে বসেছিল। দুজনের মুখই গম্ভীর ছিল। তুষার বলল, মাম্মা, আমরা ভেবেছি যে আপনাকে কোনো ভালো জায়গায় পাঠানো উচিত, যেখানে আপনার সঠিক দেখভাল হতে পারে। আমার বুক ধক করে উঠল। কোন জায়গা? নিশা বলল, মামিজি, লখনৌতে একটা খুব ভালো সিনিয়র সিটিজেন হোম আছে। ওখানে আপনার বয়সের অনেক মানুষ থাকে, আপনার ভালো লাগবে। আমি তুষারের চোখের দিকে তাকালাম। তুষার, তুই আমাকে বাইরে বের করে দিতে চাস? তুষার নজর নামিয়ে নিল। মামা, এমন কথা নয়, কিন্তু আপনার এখন বিশ্রাম দরকার, আর আমাদের জীবনে, তোদের জীবনে আমি বাধা হচ্ছি, এটাই তো বলতে চাস? নিশার তীক্ষ্ণ গলায় বলল, মামিজি, আমরা আপনার ভালোর কথাই ভাবছি। আপনি বুড়ি হয়ে গেছেন, কখন পড়ে যাবেন, কখন কি হয়ে যাবে, আমরা তো চাকরিতে যাই, যদি কিছু হয়ে যায়। আমি চুপ থাকলাম। আমি ভাবলাম, এবার সময় এসে গেছে, আর অপেক্ষা করার দরকার নেই। তবে আমি শেষবারের মতো একটা সুযোগ দিতে চাইলাম। আমি বললাম, ঠিক আছে, আমি ভেবে দেখব। সেই রাতে আমি আইনজীবী অনুরাধা দুবেকে ফোন করলাম। বললাম, অনুরাধাজি, আর অপেক্ষা নয়, কাল আমি পুলিশে অভিযোগ করব, আপনি তৈরি থাকুন। কিন্তু ঈশ্বরের ইচ্ছে অন্য কিছু ছিল। পরের দিন সকালে নিশা এসে বলল, মাম্মিজি, আমরা 10 দিনের জন্য জাহাজ সফরে যাচ্ছি। তুষারের কোম্পানি থেকে ট্রিপ দিয়েছে। আরুষ আপনার সাথে থাকবে, আপনি সামলে নেবেন তো? আমি অবাক হলাম। আরুষ? কিন্তু তুমি তো বলতে যে আমি ওর দেখাশোনা করতে পারি না। নিশা হেসে বলল, আরে মাম্মিজি, ওটা তো আমি মজা করে বলতাম, আপনি তো ওর ঠাকুমা, কে ওনার থেকে ভালো দেখভাল করবে? আমার কিছু একটা গোলমাল লাগল, কিন্তু আমি খুশিও হলাম। 10 দিন নিজের নাতির সাথে, অনেক দিন পর। নিশা আরও বলল, মামিজি, আমি আপনার জন্য চা বানিয়ে দিয়েছি। আদা দেওয়া চা আপনার পছন্দ তো? গরম গরম খেয়ে নেবেন। আমরা তো এখন বেরোচ্ছি, আরুষ তৈরি হচ্ছে। আমি দেখলাম রান্নাঘরের স্ল্যাবে নীল পরিদের আঁকা কাপটা রাখা ছিল, আমার প্রিয় কাপ, তাতে চা ভর্তি। তুষার আর নিশা তাড়াতাড়ি নিজেদের মালপত্র বাঁধছিল। আরুষ নিজের ঘরে ছিল। আধ ঘন্টার মধ্যে ওরা দুজন তৈরি হয়ে গেল। নিশা আমাকে জড়িয়ে ধরল। মামিজি, আপনি সাবধানে থাকবেন, আমরা 10 দিন পর ফিরব। আরুষকে ভালো করে খাওয়াবেন, আর হ্যাঁ, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবেন। আমি মাথা নাড়ালাম। তুষার আমার পাছ হল, আরুষকে জড়িয়ে ধরল, আর ওরা দুজনে বেরিয়ে গেল। দরজাটা শব্দ করে বন্ধ হল, আর সেই মুহূর্তেই যা হলো তা আমার পুরো জীবন বদলে দিল। আরুষ, যে 3 বছর ধরে একটা শব্দও বলেনি, সে তার দোলনা থামাল, আমার দিকে ঘুরল, আমার চোখের দিকে সোজাসুজি তাকালো, আর একদম পরিষ্কার গলায় ফিসফিস করে বলল, ঠাকুমা, মা তোমার জন্যে যে চা বানিয়েছে সেটা খেও না, ও ওতে কিছু মিশিয়েছে, আমি দেখেছি, ও তোমাকে মারতে চায়। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আরুষ কথা বলছে, আমার নাতি কথা বলছে। আমি ওকে এক ঝটকায় নিজের বুকে জড়িয়ে ধরলাম। বেটা, তুই তুই কথা বলতে পারিস? আরুষ কাঁদছিল। ঠাকুমা, আমি চিরকালই কথা বলতে পারতাম, কিন্তু মা হুমকি দিয়েছিল। ও বলেছিল যে আমি যদি কখনো কাউকে কিছু বলি তবে ও তোমাকে মেরে ফেলবে। ও বলেছিল যে ও ধীরে ধীরে তোমাকে শেষ করে দেবে। আমার খুব ভয় লাগতো ঠাকুমা, আমি চাইতাম না তোমার কিছু হোক, তাই আমি চুপ ছিলাম। আমার চোখের জল থামছিল না। 3 বছর, আমার নাতি 3 বছর ধরে এই ভয়ে বেঁচেছিল। ও চুপ ছিল কারণ ও আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম।
বেটা, এখন আর ভয়ের কিছু নেই, ঠাকুমা সব সামলে নেবে। কিন্তু তুই আমাকে সব বল, শুরু থেকে। মা তোকে কবে হুমকি দিল, কি বলল, সব বল। আরুষ কাঁদতে কাঁদতে বলল, ঠাকুমা, যখন আমি 7 বছরের ছিলাম তখন আমি শুনলাম মা বাবাকে বলছিল যে তোমাকে বাড়ি থেকে বের করতে হবে। আমি লুকিয়ে শুনছিলাম, ওরা টের পেয়ে গেল। মা খুব রাগ করল, ও আমাকে ঘরে বন্ধ করে দিল আর বলল, যদি তুই কাউকে বলিস তবে আমি তোর ঠাকুমাকে ধীরে ধীরে মেরে ফেলব, তুই জানতেও পারবি না কিভাবে। লোকে ভাববে বুড়ো বয়সে মরে গেছে আর তুই কিছুই করতে পারবি না। তারপর থেকে মা আমাকে রোজ ধমকাত, ও বলতো, চুপ থাক, যদি বলিস তবে ঠাকুমা মরে যাবে। আমার এত ভয় লাগতো ঠাকুমা, আমি স্কুলেও কথা বলতাম না। আমি ভাবতাম যদি আমি একদম চুপ থাকি তবে তুমি সুরক্ষিত থাকবে। মা তোমার ওষুধ বদলে দিয়েছিল, আমি দেখেছি। ও আসল ওষুধ ফেলে দিত আর অন্য বড়ি ওই কৌটোর মধ্যে ভরে দিত। ও তোমার ঘরে চুরি করত, তোমার টাকা নিত, আর ও সবসময় বলতো যে শীঘ্রই এই বাড়িটা ওর হবে। কিন্তু ঠাকুমা, আজ যখন ও তোমার জন্যে চা বানাচ্ছিল, আমি রান্নাঘরে ছিলাম। আমি দেখলাম ও একটা ছোট শিশি থেকে কিছু একটা ওই চায়ে মেশালো, সাদা গুঁড়োর মতো কিছু। তারপর ও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিল। আমি বুঝে গেলাম যে ও তোমাকে মারার জন্যে কিছু দিচ্ছে। আমি চাই না তুমি মরে যাও ঠাকুমা, তাই আমি বলে দিলাম। আমার এখন আর ভয় লাগে না, মা 10 দিনের জন্যে গেছে, আমরা সুরক্ষিত। আমার সারা শরীর কাঁপছিল, রাগে, ব্যথায় আর এক অদ্ভুত শক্তিতে। আমার 10 বছরের জান 3 বছর ধরে চুপ থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, আর এখন ও নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে আমাকে বাঁচালো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বেটা, তুই অনেক সাহস দেখিয়েছিস, এবার ঠাকুমা সব ঠিক করে দেবে, তুই একদম ভয় পাস না। এখন আর কেউ তোকে চুপ রাখবে না, আর ঠাকুমারও কিছু হবে না। আমি আরুষকে সোফায় বসালাম, তারপর রান্নাঘরে গেলাম। ওই নীল পরিদের কাপটা তখনও ওখানেই ছিল, ভর্তি চা তখনও গরম। আমি ওটা তুললাম, ভালো করে দেখলাম। ওপর থেকে স্বাভাবিকই লাগছিল, কিন্তু আমি জানতাম এতে বিষ মেশানো আছে। আমি ওই কাপটা একটা সুরক্ষিত কৌটোয় সাবধানে রেখে দিলাম। তারপর আমি রান্নাঘরে ওই ছোট শিশিটা খুঁজলাম, যেটার কথা আরুষ বলছিল। আমি ডাস্টবিনে ওটা পেলাম, আমি ওটাকেও সামলে রেখে দিলাম। তারপর আমি ফোন তুললাম। সবথেকে আগে ডক্টর মনোজ রাস্তোগিকে ফোন করলাম। মনোজ বেটা, আমি তুলসী বলছি, আমার তোমাকে দরকার, এখনই। তারপর আমি আইনজীবী অনুরাধা দুবেকে ফোন করলাম। অনুরাধাজি, সেই সময় এসে গেছে, আমার কাছে প্রমাণ আছে, এখন আমি ব্যবস্থা নেব। আপনি কি আমার বাড়িতে আসতে পারেন? তারপর আমি ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিংকে ফোন করলাম। উনি গোমতীনগর থানার ইন্সপেক্টর ছিলেন এবং আমার স্বামীর পুরনো বন্ধুর ছেলে। ধর্মেন্দ্র বেটা, আমার তোমার সাহায্য চাই। আমার কাছে একটা খুনের চেষ্টার মামলা আছে, আর আমার কাছে প্রমাণ আছে। সেই রাতে আমার বাড়িতে 3 জন মানুষ জড়ো হলেন, ডক্টর মনোজ রস্তোগি, আইনজীবী অনুরাধা দুবে আর ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং। আমি ওনাদের সব বললাম, শুরু থেকে 6 বছরের কষ্ট, বদলে দেওয়া ওষুধ, চুরির টাকা, সম্পত্তি হস্তান্তরের জাল কাগজপত্র, রেকর্ড করা কথাবার্তা, আর এখনকার বিষ মেশানো চা। আমি চায়ের নমুনা ইন্সপেক্টর ধর্মেন্দ্রকে দিলাম। এটা পরীক্ষা করান, আমি নিশ্চিত এতে কিছু বিষাক্ত পদার্থ আছে। ইন্সপেক্টর ধর্মেন্দ্র নমুনা নিলেন। মাসিমা, আমি এটা আজ রাতেই ল্যাবে পাঠিয়ে দিচ্ছি, এমার্জেন্সি টেস্ট করাবো, 2 দিনের রিপোর্ট চলে আসবে। আইনজীবী অনুরাধা বললেন, তুলসীজি, এবার আমাদের সব আইনি পদক্ষেপ নিতে হবে। আগে চায়ের রিপোর্ট আসুক, তারপর আমরা থানায় এফআইআর দায়ের করব। খুনের চেষ্টা, জালিয়াতি, বৃদ্ধদের ওপর নির্যাতন, সব কিছু। আর আরুষের বয়ান খুব দরকার, ও প্রধান সাক্ষী। আমি আরুষের দিকে তাকালাম, ও ভয় পেয়েছিল। আমি ওর হাত ধরলাম। বেটা, ভয় পাস না, তোকে সত্যি বলতে হবে, পুলিশের সামনে, কোর্টের সামনে, যা কিছু তুই দেখেছিস সব বলতে হবে। তুই পারবি তো? আরুষ সাহস জুগিয়ে মাথা নাড়াল। হ্যাঁ ঠাকুমা, আমি সব বলবো। আমি চাই না মা তোমাকে কষ্ট দিক, আর আমি এখন থেকে আর চুপ থাকব না। সেই রাতে আমি আমার ছেলেকে ফোন করার কথা ভেবেছিলাম, তুষারকে সব সত্যি জানানোর কথা। কিন্তু তারপর আমি ভাবলাম, না, এখন নয়, আগে পুরো প্রমাণ জমা করতে হবে, রিপোর্ট আসতে হবে, এফআইআর হতে হবে, তারপর তুষারকে সত্যের মুখোমুখি হতে হবে। পরের 2 দিন আমি আর আরুষ একসাথে কাটালাম।
আমি ওকে খুব আদর করলাম, ওর পছন্দের খাবার বানালাম, ওর সাথে খেললাম, আর সবথেকে জরুরি ওর থেকে সব কিছু বিস্তারিত শুনলাম। আরুষ জানালো কিভাবে নিশা ওকে ভয় দেখাত, কিভাবে ও বলতো যে আরুষ যদি কাউকে বলে তবে ঠাকুমার কিছু হয়ে যাবে, কিভাবে ও আরুষকে মারধরের হুমকি দিত, কিভাবে ওকে ঘরে বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা অভুক্ত রাখত যখনই ও কথা বলার চেষ্টা করত। আমার বুক ফেটে যাচ্ছিল। আমার নাতি এত কিছু সহ্য করেছে আর আমি জানতেও পারিনি। তৃতীয় দিন ইন্সপেক্টর ধর্মেন্দারের ফোন এলো। মাসিমা, রিপোর্ট এসে গেছে, আপনি ঠিকই ছিলেন। চায়ে আর্সেনিক নামক বিষ মেশানো ছিল, বেশ ভালো পরিমাণে। যদি আপনি ওই চা খেয়ে নিতেন তবে 1 ঘণ্টার মধ্যে আপনার মৃত্যু হতো, আর কেউ জানতেও পারত না। লক্ষণগুলো একদম হার্ট অ্যাটাকের মতো দেখাত। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার নিজের বৌমা সত্যিই আমাকে মারার পরিকল্পনা করেছিল, আর আরুষ যদি আমাকে না বাঁচাত তবে আমি আজ বেঁচে থাকতাম না। ইন্সপেক্টর ধর্মেন্দার আরও বললেন, মাসিমা, এবার আমরা এফআইআর করব, খুনের চেষ্টার মামলা। যত প্রমাণ আছে সব জমা করুন আর আরুষকে তৈরি রাখুন, ওর বয়ান লিখতে হবে। আমি বললাম, বেটা, একটা কথা, নিশা এখন জাহাজ সফরে আছে, 10 দিন পর ফিরবে। আমরা কি ওর ফেরার অপেক্ষা করতে পারি? আমি চাই ও নিজের ঘরে আসুক আর ভাবুক যে ওর পরিকল্পনা সফল হয়েছে, তারপর ও নিজের ভুল বুঝতে পারুক। ইন্সপেক্টর ভাবলেন, ঠিক আছে মাসিমা, আমরা এফআইআর দায়ের করে দিচ্ছি, কিন্তু গ্রেপ্তারি ওর ফেরার পর করব। কিন্তু আপনি আর আরুষ সাবধানে থাকবেন, দরকার পড়লে পুলিশ প্রোটেকশন নিয়ে নিন। আমি বললাম, না, আমি নিজের বাড়িতেই থাকব, আর এখন আমি পুরোপুরি সতর্ক, কিছু হবে না। পরের 7 দিন আমি সব প্রস্তুতি নিলাম, সব প্রমাণ গুছিয়ে রাখলাম, আরুষের বিস্তারিত বয়ান লিখিয়ে নিলাম, সম্পত্তির সব কাগজপত্র সুরক্ষিত করলাম, আর সবথেকে জরুরি, আমি আমার ছেলে তুষারকে ফোন করলাম। তুষার, আমাকে তোর সাথে কথা বলতে হবে, জরুরি কথা। তুমি জাহাজ সফর থেকে ফেরার পর সরাসরি একা আমার সাথে দেখা করো। তুষার জিজ্ঞেস করল, মাম্মা, কি হয়েছে, সব ঠিক আছে তো? আমি বললাম, এখন সব ঠিক আছে, কিন্তু আমাদের কথা বলতে হবে, খুব জরুরি। আর তারপর আমি অপেক্ষা করতে লাগলাম, সেই দিনটির অপেক্ষা যখন নিশা ফিরবে, যখন ওর মনে হবে যে ওর পরিকল্পনা সফল হয়েছে, যখন ও ভাববে যে ও জিতে গেছে, আর তারপর আমি ওকে দেখাব যে ও কাকে হারানোর চেষ্টা করেছিল। 10ম দিনের সকালে আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেল। আজ নিশা আর তুষার ফেরার কথা। সন্ধে তাদের ফ্লাইট ছিল, রাত 10টা নাগাদ তারা বাড়ি পৌঁছে যাবে। আমি সকাল থেকেই প্রস্তুতিতে লেগেছিলাম, কিন্তু এটা রান্না করা বা ঘর পরিষ্কারের প্রস্তুতি ছিল না, এটা ছিল যুদ্ধের প্রস্তুতি। আমি আইনজীবী অনুরাধা দুবেকে ডাকলাম, ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিংকে ডাকলাম, ডাক্তার মনোজ রাস্তগীকে ডাকলাম, আর আমি আমার বান্ধবী গৌরীকেও ডাকলাম। আমার সাক্ষীদের প্রয়োজন ছিল। আমি সব প্রমাণ একটা ফাইলে সাজিয়ে রাখলাম, বদলে দেওয়া ওষুধের রিপোর্ট, চায়ের বিষের রিপোর্ট, সম্পত্তি হস্তান্তরের জাল কাগজপত্র, রেকর্ড করা কথাবার্তা, চুরির টাকার ডায়েরি, 6 বছরের কষ্টের পুরো বিবরণ। আরুষ খুব ঘাবড়েছিল। আমি ওকে জড়িয়ে ধরলাম। বেটা, ভয় পাস না, ঠাকুমা সাথে আছে, আর আজকের পর তোকে কোনোদিন ভয় পেতে হবে না। সন্ধে 7টার সময় আমার সব লোক চলে এলেন, আইনজীবী অনুরাধা, ইন্সপেক্টর ধর্মেন্দ্র, ডাক্তার মনোজ আর গৌরী। আমরা সবাই ঘরে বসেছিলাম, অপেক্ষা করছিলাম। রাত 10টায় দরজার কলিং বেল বাজল। আমার বুক জোরে ধড়ফড় করতে লাগল, কিন্তু আমি সাহস সঞ্চয় করলাম। আমি দরজা খুললাম। নিশা আর তুষার সামনে দাঁড়িয়েছিল মালপত্র নিয়ে। দুজনের মুখেই ক্লান্তি ছিল, কিন্তু খুশিও। নিশা হেসে বলল, মাম্মিজি, আমরা এসে গেছি, জাহাজ সফর খুব মজা হয়েছে। আপনি কেমন আছেন? আরুষ কোনো জ্বালাতন করেনি তো? আমি কিছু বললাম না, শুধু দরজা খুলে ভিতরে আসতে দিলাম। ওরা দুজন ভিতরে এসে ড্রয়িং রুমে পৌঁছতেই থমকে গেল, কারণ ঘরে 4 জন অচেনা মানুষ বসেছিলেন। তুষার অবাক হয়ে জিজ্ঞেস করল, মাম্মা, এরা কারা? আমি শান্ত গলায় বললাম, বসে পড় তুষার, তোমাকে আর নিশাকে আমাদের সাথে কথা বলতে হবে। নিশার চোখে সন্দেহ উঁকি দিল, কিন্তু ও হেসে বলল, মাম্মিজি, আমরা এইমাত্র ফিরলাম, খুব ক্লান্ত, কাল কথা বলবো না হয়? না নিশা, এক্ষুনি বসো। আমার গলায় যে কাঠিন্য ছিল তা দেখে দুজনেই বুঝে গেল কিছু একটা গোলমাল হয়েছে। ওরা ধীরে ধীরে সোফায় বসল। আমি আইনজীবী অনুরাধার দিকে তাকালাম, উনি মাথা নাড়লেন। আমি লম্বা শ্বাস নিলাম
আর শুরু করলাম। নিশা, তুষার, আমি আজ তোমাদের দুজনকে কিছু বলতে যাচ্ছি। তুষার, তোর হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। আর নিশা, তুই জানিস এটাই সত্যি। নিশা ঘাবড়ানি লুকোনোর চেষ্টা করে বলল, মাম্মিজি, আপনি কি বলছেন? আমি আমার ফাইলটা খুললাম, প্রথম কাগজটা বের করলাম। এই দেখো তুষার, এটা তোমার স্ত্রী আমাকে 6 মাস আগে সই করার জন্য দিয়েছিল, সম্পত্তি হস্তান্তরের কাগজপত্র। নিশা বলেছিল যে এটা ট্যাক্স বাঁচানোর জন্য, কিন্তু আসলে এটা পুরো বাড়ির ট্রান্সফার ডিড ছিল। যদি আমি সই করে দিতাম তবে আমার নিজের বাড়ি আমার হাত থেকে বেরিয়ে যেত। তুষার অবাক হয়ে নিশার দিকে তাকালো। নিশা, এটা কি সত্যি? নিশা হাসার চেষ্টা করল। তুষার, মাম্মিজির ভুল বোঝাবুঝি হয়েছে, ওটা। আমি দ্বিতীয় কাগজটা বের করলাম। এই দেখো, আমার ওষুধের রিপোর্ট। যে বড়িগুলো আমার ব্লাড প্রেশারের ওষুধের বদলে আমাকে দেওয়া হচ্ছিল, সেগুলো আসলে ঘুমের ওষুধ ছিল। যদি আমি ওগুলো নিতে থাকতাম তবে আমার স্মৃতিশক্তি শেষ হয়ে যেত, হার্ট দুর্বল হয়ে যেত, আর ধীরে ধীরে আমি মারা যেতাম। তুষারের মুখ সাদা হয়ে গেল। কি বলছো তুমি? আমি তৃতীয় কাগজটা বের করলাম, আর ইন্সপেক্টর ধর্মেন্দ্রর দিকে তাকালাম। উনি ওটা তুষারকে দেখালেন। এটা হলো ফরেনজিক ল্যাবের রিপোর্ট, ওই চায়ের যেটা নিশা আমার জন্য বানিয়েছিল যখন তোমরা জাহাজ সফরে যাচ্ছিলে। ওই চায়ে আর্সেনিক বিষ মেশানো ছিল, এতটা পরিমাণে যে যদি আমি খেয়ে নিতাম তবে 1 ঘন্টার মধ্যে আমার মৃত্যু হতো। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তুষারের চোখ বড় বড় হয়ে গিয়েছিল, ও বিশ্বাস করতে পারছিল না। নিশা উঠে দাঁড়ালো, ওর গলা চড়াও ছিল। এটা মিথ্যে, মাম্মিজি মিথ্যে বলছেন, আমি কোনোদিন এমন কিছু করিনি। তুষার, তোমার মা পাগল হয়ে গেছেন, পাগল। আমি আমার মোবাইলটা বের করলাম। তাহলে এটা কি? আমি ভয়েস রেকর্ডিং চালিয়ে দিলাম। নিশার গলা স্পিকার দিয়ে বেরিয়ে এলো। ও ওর কোনো বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ, বুড়িটাকে সরাতে হবে, বৃদ্ধাশ্রম নয়। তুষার রাজি হয়ে যাবে, বাড়ির কাজ হয়ে গেলে। হ্যাঁ, তারপর প্রপার্টি বেচে দেব, টাকা ভাগ করে নেব, বুড়ি জানতেও পারবে না। তুষারের মুখ খোলা রয়ে গেল। ও নিশার দিকে তাকালো। নিশার মুখ লাল হয়ে গিয়েছিল, রাগে না লজ্জায় জানি না। নিশা, এটা তোমার গলা? নিশা চিৎকার করে বলল, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি এসব বলেছি কারণ এই বুড়ি আমাদের জীবনে ঢুকে বসে আছে। এই বাড়ি তোমার হওয়া উচিত তুষার, তুমি ওর ছিলে, কিন্তু ও এটা নিজের নামে আটকে রেখেছে। আর এর জন্য আমরা এটা বেচতেও পারছি না। আমার গুড়গাঁওয়ে একটা বড় বাড়ি চাই, কিন্তু ওনার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। তুষার স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি আমার মাকে মারার চেষ্টা করেছ? হ্যাঁ, নিশা চিৎকার করল। আর তুমি জানো কেন? কারণ ও আমাদের পথের কাঁটা। তুমি কিছু করো না তুষার, তুমি শুধু মাম্মা মাম্মা করতে থাকো। আমাকে নিজেকেই কিছু করতে হয়েছে। এক মুহূর্তের জন্য ঘরে পুরোপুরি নিস্তব্ধতা নেমে এলো। তারপর তুষার ধীরে ধীরে বলল, তুমি তুমি সত্যি এমন করেছ? নিশা বুঝতে পারল ও কি বলে ফেলেছে। ও নিজের গলা পাল্টানোর চেষ্টা করল। তুষার, শোনোজ, আমি শুধু আমাদের ভবিষ্যতের কথা ভাবছিলাম, আমাদের বাচ্চার কথা। আমার বাচ্চার কথা শুনে আমি ব্যঙ্গ করে বললাম, ওই বাচ্চা যাকে তুমি 3 বছর ধরে চুপ থাকতে বাধ্য করিয়েছিলে? ওই বাচ্চা যাকে তুমি ধমক দিয়েছিলে যে যদি কথা বলে তবে আমি ওর ঠাকুমাকে মেরে ফেলব? ওই কথা শুনে নিশার মুখ আরও সাদা হয়ে গেল। আমি আরুষকে ডাকলাম। আরুষ বেটা, এখানে এসো। আরুষ ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো। ও ঘাবড়ে ছিল, কিন্তু ও সাহস দেখালো। তুষার ওকে দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করল, আরুষ বেটা, তুই এখানে কি করছিস? আমি বললাম, তুষার, নিজের ছেলেকে জিজ্ঞেস করো যে এই 3 বছরে কি হয়েছে। জিজ্ঞেস করো ও কথা বলা কেন বন্ধ করে দিয়েছিল। তুষার আরুষের সামনে হাঁটু গেড়ে বসল। বেটা, আমাকে বলো প্লিজ। আরুষের চোখে জল এসে গেল। ও বলল, পাপা, মা আমাকে কথা বলতে মানা করেছিল। ও বলেছিল যে যদি আমি কথা বলি তবে ও ঠাকুমাকে মেরে ফেলবে। আমার খুব ভয় লাগত, আমি ঠাকুমাকে বাঁচাতে চেয়েছিলাম, তাই আমি চুপ ছিলাম। তুষারের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ও আরুষকে জড়িয়ে ধরল। আমার বাচ্চা, আমার বাচ্চা। তারপর ও উঠল আর নিশার দিকে ঘুরল। ওর চোখে ক্রোধ ছিল। তুমি আমার ছেলের সাথে এটা করলে? তুমি ওকে এতটা ভয় দেখালে যে ও কথা বলা বন্ধ করে দিয়েছিল? নিশা কাঁদার চেষ্টা করে বলল, তুষার, আমি শুধু। চুপ করো! তুষার চিৎকার করে উঠল। আমি তোমার একটা শব্দও আর শুনতে চাই না। তুমি আমার মাকে মারার চেষ্টা করেছ, তুমি আমার ছেলেকে যন্ত্রণা দিয়েছ, আর আমি এতটাই অন্ধ ছিলাম যে আমি কিছুই জানতে পারিনি। ও আমার দিকে ঘুরল। ওর চোখে অনুশোচনা ছিল।
মাম্মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি এতটাই খারাপ ছেলে হলাম। আমি তোমাকে সাহায্য করিনি। আমি নিশার প্রতিটা কথা মেনে নিলাম। আমি তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি তা আটকে নিলাম। তুষার, এখন ক্ষমা চাওয়ার সময় নয়, এখন ন্যায় পাওয়ার সময়। আমি ইন্সপেক্টর ধর্মেন্দ্রের দিকে তাকালাম। উনি মাথা নাড়লেন। উনি উঠে দাঁড়ালেন আর নিজের ব্যাজ দেখালেন। শ্রীমতী নিশা খোসলা, আপনি গ্রেফতার, খুনের চেষ্টার অভিযোগে। আপনাকে যা বলার আপনি আদালতে বলতে পারেন। এখন আপনাকে আমার সাথে চলতে হবে। নিশার চোখ বড় বড় হয়ে গেল। না না, তুষার, আমাকে বাঁচাও। আমি তোমার স্ত্রী, আমাকে নিয়ে যেতে পারে না। কিন্তু তুষার নিজের মুখ ঘুরিয়ে নিল। ইন্সপেক্টর ধর্মেন্দার নিশাকে হাতকড়া পড়ালেন। নিশা চিৎকার করছিল, হাতে পায়ে ধরছিল, কিন্তু কেউ শুনছিল না। যেমনই ইন্সপেক্টর নিশাকে বাইরে নিয়ে যেতে লাগলেন, নিশা শেষবারের মতো আমার দিকে ঘেন্না ভরে তাকাল। তোমার এটা করা উচিত হয়নি বুড়ি, তোমার চুপচাপ মরে যাওয়া উচিত ছিল। আমি শান্তভাবে বললাম, কিন্তু আমি মরিনি নিশা, আর এখন তুমি নিজের কৃতকর্মের সাজা ভোগ করবে। নিশাকে নিয়ে যাওয়া হলো। ঘরে শুধু আমি, তুষার, আরুষ, আইনজীবী অনুরাধা, ডাক্তার মনোজ আর গৌরী রয়ে গেল। তুষার মেঝেতে বসে পড়ল। ও কাঁদছিল। মাম্মা, আমার থেকে এত বড় ভুল কিভাবে হয়ে গেল? আমি নিজের মায়ের বিরুদ্ধে ওই মহিলার সাথ দিলাম। আমি নিজের ছেলের যন্ত্রণা দেখতে পেলাম না। আমি কেমন মানুষ? আমি ওর কাছে গেলাম, ওর মাথায় হাত রাখলাম। তুষার, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল, কিন্তু তুই আমার ছেলে, আর এখন তোকে নিজের ভুল শুধরে নিতে হবে। নিজের ছেলের জন্য একজন ভালো বাবা হতে হবে, নিজের মায়ের জন্য একজন ভালো ছেলে হতে হবে। তুষার আমার পা জড়িয়ে ধরল। মাম্মা, আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব, কথা দিচ্ছি। আমি ওকে তুললাম। তুই সুযোগ পাবি, কিন্তু এখন আমাদের আরুষের খেয়াল রাখতে হবে। ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। ওকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। আরুষ আমার কাছে এলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। বেটা, এখন তুই একদম স্বাভাবিক জীবন যাবি, কথা বলবি, হাসবি, খেলবি, কেউ তোকে আর ভয় দেখাবে না। আরুষ হেসে বলল, ঠাকুমা, তুমি আমাকে বাঁচিয়েছ, আর তুমি সত্যিই অনেক সাহসী। আমি হাসলাম। না বেটা, তুই আমাকে বাঁচিয়েছিস, তোর সাহসের জন্যে। এখন আমরা দুজনে একে অপরকে বাঁচাব। সেই রাতে আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। পুজোর জায়গায় বসে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। আমার প্রাণ বেঁচে গিয়েছিল, আমার নাতি ফিরে এসেছিল, আর ন্যায় পাওয়ার পথ খুলে গিয়েছিল। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। আসল ন্যায় তো তখনও আসা বাকি ছিল। পরের দুদিন খুব ব্যস্ততায় কাটল। ইন্সপেক্টর ধর্মেন্দর বিস্তারিত তদন্ত শুরু করলেন। নিশাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হল। ও জামিন পায়নি, কারণ খুনের চেষ্টা একটা গুরুতর অপরাধ। আইনজীবী অনুরাধা আদালতে মামলা দায়ের করলেন। শুধু খুনের চেষ্টার নয়, বরং গত ৬ বছরের সব অপরাধের, বৃদ্ধদের ওপর নির্যাতন, জালিয়াতি, প্রতারণা, শিশুর মানসিক নির্যাতন, চুরি, সব প্রমাণ জমা করা হল। রিপোর্ট, অডিও রেকর্ডিং, সাক্ষীদের বয়ান। তৃতীয় দিন আরুষের বয়ান লেখা হল। শিশু মনোবিজ্ঞানী ডাক্তার রাঘবন উপস্থিত ছিলেন। আরুষ সব কিছু জানালো, কিভাবে নিশা ওকে ভয় দেখিয়েছিল, কিভাবে ও কথা বলতে মানা করেছিল, কিভাবে ও বলেছিল যে কথা বললে ঠাকুমা মরে যাবে। ডাক্তার রাঘবন নিজের রিপোর্টে লিখলেন, বাচ্চার গুরুতর মানসিক আঘাত হয়েছে। ৩ বছরের এই নৈঃশব্দ স্রেফ হুমকি আর ভয়ের ফল। বাচ্চার দীর্ঘকালীন চিকিৎসার প্রয়োজন আছে। চতুর্থ দিন নিশার কোম্পানি থেকে ফোন এলো। এইচআর বিভাগ তদন্ত শুরু করেছিল, কারণ যখন ওরা নিশার গ্রেফতারির কথা জানতে পারল, ওরা ওর অ্যাকাউন্ট চেক করল, আর একটা বড় দুর্নীতি সামনে এলো। নিশা এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড থেকে টাকা সরাচ্ছিল। গত ২ বছরে ও প্রায় ৮ লাখ টাকা তছরূপ করেছিল। এই টাকাগুলো কর্মচারীদের জন্য ছিল, চিকিৎসার জরুরি অবস্থা বা লোনের জন্য। কিন্তু নিশা জাল রসিদ বানিয়ে টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। কোম্পানি ওর বিরুদ্ধে আলাদা করে পুলিশে অভিযোগ দায়ের করল। এখন নিশার ওপর দুর্নীতির আরও একটা মামলা হল। পঞ্চম দিন নিশার মা-বাবা এলেন। বড় ব্যবসায়ী ছিলেন তারা। তারা খুব রাগে ছিলেন, কিন্তু তাদের রাগ আমার ওপর নয়, বরং নিজেদের মেয়ের ওপর ছিল। নিশার বাবা বললেন, তুলসীজি, আমাদের ক্ষমা করে দিন। আমরা নিজেদের মেয়েকে এতটাই বিগড়ে দিয়েছিলাম যে ও এটা করে বসল। আমরা ওকে সব সময় টাকার গুরুত্ব শিখিয়েছি, কিন্তু মানবতার গুরুত্ব শেখায়নি। এটা আমাদের ভুল। নিশা কাঁদছিলেন। আমরা জানতাম না যে নিশা এতটা নিচে নেমে যাবে। আমরা ওকে সাহায্য করব, কিন্তু আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। আমি বললাম, আপনারা নিশার মা-বাবা, আপনাদের কোনো ভুল নেই। ভুল নিশার, আর ও এর শাস্তি পাবে। ষষ্ঠ দিন প্রপার্টি আইনজীবী নিশ্চিত করলেন যে সম্পত্তি পুরোপুরি আমার নামেই আছে। নিশার তৈরি করা ওই জাল হস্তান্তরের কাগজগুলো বাতিল ঘোষণা করে দেওয়া হলো। আমার সব অ্যাকাউন্ট,
ফিক্সড ডিপোজিট, পেনশন সব সুরক্ষিত ছিল। 7ম দিন প্রথম আদালতের শুনানি হল। নিশাকে আদালতে পেশ করা হল। ওর চেহারা বদলে গিয়েছিল। জেলে 7 দিন থাকার ফলে ওর অহংকার ভেঙে গিয়েছিল। ও কাঁদছিল, হাতে পায়ে ধরছিল। ওর আইনজীবী জামিনের আবেদন করলেন, কিন্তু বিচারক তা নাকচ করে দিলেন। খুনের চেষ্টা, শিশু নির্যাতন, দুর্নীতির মতো গুরুতর অভিযোগে জামিন দেওয়া যায় না। অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। নিশার ঠাঁই হল জেলে। শুনানির তারিখ 3 মাস পর রাখা হল। 8ম দিন আমি নিশার কোম্পানি থেকে ফোন পেলাম। HR প্রধান বললেন, শ্রীমতী খোসলা, আমরা আপনাকে জানাতে চাই যে নিশাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওর সব বেনিফিট বাতিল করা হয়েছে, আর আমরা ওর বিরুদ্ধে জালিয়াতির মামলা চালাচ্ছি। ও আর কোনো দিন কোনো ভালো কোম্পানিতে চাকরি পাবে না। নিশার প্রফেশনাল জীবন শেষ হয়ে গিয়েছিল। 9ম দিন হাউজিং সোসাইটির প্রেসিডেন্ট এলেন। বললেন, তুলসীজি, আমরা সব কথা জানতে পেরেছি। আমরা সবাই স্তম্ভিত। নিশা আমাদের সোসাইটিতে থাকতে পারবে না। আমরা ওর বিরুদ্ধে সোসাইটিতে নিষেধাজ্ঞা জারি করছি। যদিও জেল থেকে ছেড়েও পায়, তবে এখানে আসতে পারবে না। সমাজও নিশাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। 10ম দিন আমি নিশার কিছু বন্ধুদের মেসেজ পেলাম। সবাই আমার কাছে ক্ষমা চাইল। ওরা বলল যে ওরা জানত না নিশা এরকম, আর এখন ওরা সবাই ওর থেকে দূরত্ব বজায় রাখছে। নিশার সামাজিক জীবন পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছিল। 11 দিন আর্থিক ফলাফল শুরু হল। নিশার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হল। ওর ক্রেডিট কার্ড বাতিল হয়ে গেল। ওর সব সঞ্চয় তদন্তের জন্য আটকে রাখা হল। নিশার আইনজীবী ওনার ফি পর্যন্ত পাচ্ছিলেন না। ওর মা বাবা জানিয়ে দিলেন যে তারা তাকে কোনো টাকা দেবেন না। নিশাকে লিগ্যাল এইড বা সরকারি আইনজীবীর ওপর নির্ভর করতে হল। 12 দিন তুষার ডিভোর্সের কাগজ জমা দিল। আইনজীবী অনুরাধা জানালেন, তুষার শুধু মিউচুয়াল নয়, বরং নিষ্ঠুরতা আর অপরাধমূলক আচরণের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছে। এতে নিশা কিছুই পাবে না, না খোরপোশ, না সম্পত্তির ভাগ। তুষার আরুষের পূর্ণ অভিভাবকত্ব বা কাস্টাডিও চেয়েছিল, আর আদালত সাথে সাথেই আদেশ দিয়ে দিল যে নিশা আরুষের কাছে আসতে পারবে না। প্রোটেকশন অর্ডার জারি করা হল। 13 দিন বীমা কোম্পানি থেকে চিঠি এলো। নিশা আমার নামে জীবন বীমা পলিসি নিয়েছিল 2 বছর আগে। আমি নমিনি ছিলাম, কিন্তু আসল বেনিফিশিয়ারি নিশা আর তুষার ছিল। আমার মৃত্যুতে 50 লাখ টাকা পাওয়ার কথা ছিল। এখন বীমা কোম্পানি ওই পলিসি বাতিল করে দিল, আর তারা পুলিশকে জানালো যে এটা পূর্ব পরিকল্পিত খুনের উদ্দেশ্য প্রমাণ করে। 14 দিন আদালতে দ্বিতীয় শুনানি হল। এবার সব প্রমাণ পেশ করা হল। চায়ের ফরেন্সিক রিপোর্ট, ওষুধের রিপোর্ট, অডিও রেকর্ডিং, আরুষের বয়ান, সবকিছু। বিচারক বললেন, এটা একটা খুব গুরুতর মামলা। একজন বৌমা নিজের শাশুড়িকে সুশৃঙ্খলভাবে যন্ত্রণা দিয়েছে, ওনাকে মারার পরিকল্পনা করেছে, আর এক নির্দোষ বাচ্চাকে মানসিক আঘাত দিয়েছে। আমি এই মামলাটিকে ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠিয়ে দিচ্ছি। যত দ্রুত সম্ভব শুনানি হবে। 15 দিন আমাকে আইনজীবী অনুরাধা জানালেন যে নিশা ডিল করার চেষ্টা করেছিল। ও বলেছিল যে ও সব অপরাধ স্বীকার করে নেবে যদি ওকে কম সাজা দেওয়া হয়, কিন্তু সরকারি আইনজীবী মানা করে দিলেন। এ তো বড় অপরাধে কোনো রফা হতে পারে না, পুরোপুরি শুনানি হবে। 16 দিন শেষ আর্থিক হিসেব এলো। নিশা 2 বছরে আমার থেকে প্রায় 5 লাখ টাকা চুরি করেছিল, অল্প অল্প করে আমার পেনশন আর সঞ্চয় থেকে। এই সব এখন ফেরত দেওয়ার কথা ছিল। আদালত আদেশ দিল যে নিশার অ্যাকাউন্ট থেকে এই টাকা ফেরত আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। 17 দিন সামাজিক পরিণতির পুরো ছবি সামনে এলো। নিশার সব বন্ধুরা ওর সাথে সম্পর্ক চুকিয়ে দিল। ওর পেশায় ওর নাম খারাপ হয়ে গেল। কোনো কোম্পানি এখন ওকে কাজে নেবে না। ওর হাউজিং সোসাইটি ওকে ব্যান করে দিল। ওর আত্মীয়রাও দূরত্ব বজায় রাখল। নিশা পুরোপুরি একা হয়ে পড়ল, কেউ ওর সাথ দিচ্ছিল না। 18 দিন আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনল। 1 ধারা 307 ভারতীয় দণ্ডবিধি, খুনের চেষ্টা। 2 ধারা 323 ভারতীয় দণ্ডবিধি, আঘাত করা। 3 ধারা 406 ভারতীয় দণ্ডবিধি, বিশ্বাসঘাতকতা। 4 ধারা 420 ভারতীয় দণ্ডবিধি, প্রতারণা। 5 ধারা 468 ভারতীয় দণ্ডবিধি, জালিয়াতি। 6 সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় বৃদ্ধ নির্যাতন। 7 চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আওতায় শিশু নির্যাতন। প্রতিটা অভিযোগে ন্যূনতম 7 থেকে 10 বছরের সাজা ছিল। সব মিলিয়ে নিশার 20 থেকে 25 বছরের সাজা হতে পারত। 19 দিন নিশার মা বাবা শেষবারের মতো আমার সাথে দেখা করার আবেদন জানালেন। তারা এলেন, খুব লজ্জিত ছিলেন। তুলসীজি,
আমরা আমাদের মেয়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু আমরা আপনাকে একটা অনুরোধ করতে চাই। আপনি কি মামলা তুলে নিতে পারেন? নিশা ভুল করেছে, অনেক বড় ভুল, কিন্তু ও আমাদের মেয়ে। আমি শান্তভাবে বললাম, আমি আপনাদের যন্ত্রণা বুঝি, কিন্তু নিশা শুধু আমাকে নয়, এক নির্দোষ বাচ্চাকে যন্ত্রণা দিয়েছে। ও ৩ বছর ধরে আরুষকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিল। আপনারা কি চান এমন কোনো মহিলাকে ক্ষমা করে দেওয়া হোক? কালকেও অন্য কারোর সাথেও এমনটা করবে? না, ওকে সাজা পেটেই হবে, যাতে অন্য লোকরা এর থেকে শিক্ষা পায়। নিশার মা-বাবা বুঝে গেলেন, তারা চুপচাপ চলে গেলেন। ২০ দিন আমি আমার ব্যাংক থেকে ফোন পেলাম। আমার সব অ্যাকাউন্ট সুরক্ষিত করে দেওয়া হয়েছিল। একটা নতুন লকার শুধু আমার নামে দেওয়া হলো। আমার সব সম্পত্তির কাগজ, ফিক্সড ডিপোজিট, সার্টিফিকেট, বীমা পলিসি সব সুরক্ষিত ছিল। কেউ এখন সেগুলোকে হাত দিতে পারত না। আমার আর্থিক নিরাপত্তা পুরোপুরি ফিরে এসেছিল। ২১ দিন আমি হাউজিং সোসাইটির সব সদস্যদের সমর্থন পেলাম। সবাই এসে বলল, তুলসীজি, আমরা আপনার সাথে আছি, আপনি অনেক সাহস দেখিয়েছেন, আপনি একজন খুব শক্তিশালী মহিলা। আমার সামাজিক সম্মান ফিরে আসার সাথে সাথে আরও বেড়ে গেল। লোকে এখন আমাকে শ্রদ্ধার চোখে দেখত। ২২ দিন আমি একটা চিঠি পেলাম জেল থেকে। নিশা লিখেছিল, মাম্মিজি, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, দয়া করে মামলা তুলে নিন, আমি কথা দিচ্ছি আমি শুধরে যাব। আমি ওই চিঠিটা পড়লাম আর ছিঁড়ে ফেলে দিলাম, কারণ আমি জানতাম এটা সত্যিকারের অনুশোচনা ছিল না, এটা ছিল স্রেফ সাজা থেকে বাঁচার চেষ্টা। ১৩ দিন শেষ শুনানি শুরু হলো। সব সাক্ষী পেশ করা হলো, সব প্রমাণ আদালতে রাখা হলো। নিশার আইনজীবী বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রমাণ এতই শক্ত ছিল যে কোনো ডিফেন্স ধোপে টিকল না। ২৪ দিন রায় এলো। বিচারক বললেন, নিশা খোসলাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। খুনের চেষ্টা, শিশু নির্যাতন, বৃদ্ধ নির্যাতন, জালিয়াতি আর দুর্নীতির সব অভিযোগে তাকে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড নেওয়া হচ্ছে, সাথে ৫ লাখ টাকার অর্থদণ্ড, যা পীড়িত তুলসী খোসলাকে দেওয়া হবে। নিশা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, কিন্তু এখন আর কিচ্ছু করার ছিল না। ওর ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছিল। আমি চুপচাপ আদালত থেকে বেরিয়ে এলাম। আরুষ আর তুষার আমার সাথে ছিল। আইনজীবী অনুরাধা আমাকে অভিনন্দন জানালেন। তুলসীজি, আপনি জিতে গেছেন পুরোপুরিভাবে। কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছিল না। আমি শুধু স্বস্তি অনুভব করছিলাম যে এখন এই সব শেষ হলো। এখন আমি আরুষ আর তুষার সুরক্ষিত আছি, যে ন্যায় পাওয়া গেছে। রায়ের ২ সপ্তাহ পর আমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। কিন্তু এটা আগের মতো স্বাভাবিক ছিল না, এটা ছিল এক নতুন এবং উন্নত স্বাভাবিক জীবন। সবথেকে প্রথম বদল এই হল যে আমি আবার আমার মেন বেডরুমে ফিরে গেলাম। আমার ঘর, আমার আর রণজিতের ঘর, যেখানে আমরা ৪০ বছরের স্বপ্ন দেখেছিলাম। তুষার নিজেই আমার জিনিসপত্র আবার ওখানে গুছিয়ে রাখল, বলল, মাম্মা, এটা সবসময় আপনারই ঘর ছিল আর সব সময় থাকবে। দ্বিতীয় বদল আরুষের মধ্যে এলো। ডক্টর রাঘবন ওর চিকিৎসা শুরু করেছিলেন। সপ্তাহে ২ বার আরুষ সাইকিয়াট্রিস্টের কাছে যেত। ধীরে ধীরে ও সহজ হতে লাগল, কথা বলতে লাগল, হাসতে লাগল, স্কুলে বন্ধু বানাতে লাগল। একদিনও স্কুল থেকে ফিরে আমাকে বলল, ঠাকুমা, আজ আমি পুরো ক্লাসে গল্প শুনিয়েছি, সবাই হাততালি দিয়েছে। আমার চোখে খুশির জল এসে গেল। তৃতীয় বদল তুষারের মধ্যে এলো। ও নিজের চাকরিতে একটু কম ট্যুর করতে শুরু করল। ও প্রতিদিন সন্ধে তাড়াতাড়ি বাড়ি আসতে লাগল, আরুষের সাথে খেলত, আমার সাথে কথা বলত, ঘরের কাজে হাত লাগাত। এক রাতে আমরা ৩ জন রাতের খাবার খাচ্ছিলাম। তুষার বলল, মাম্মা, আমাকে ক্ষমা করতে আপনার এখনও সময় লাগবে, আমি এত বড় ভুল করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি এখন আমি আপনাদের দুজনের জন্য সব সময় পাশে থাকব। আমি ওর হাত ধরলাম। বেটা, তুই আমার ছেলে। মা কোনো দিন নিজের বাচ্চার ওপর রাগ করে থাকে না। তুই ভুল স্বীকার করেছিস, শোধরানোর চেষ্টা করেছিস, ব্যাস, এটাই যথেষ্ট। চতুর্থ বদল আমার রুটিনে এলো। এখন আমি আমার বান্ধবীদের সাথে মন খুলে দেখা করতে পারতাম। গৌরী সপ্তাহে ২-৩ বার আসত, আমরা চা খেতাম, কথা বলতাম, হাসতাম। ঘরে আবার সেই পুরনো রমরমা ফিরে এসেছিল। একদিন গৌরী বলল, তুলসী, তুই জানিস, আমাদের ডাকঘরের বান্ধবীরা তোকে হিরোইন মনে করে। ওরা সবাই বলে যে তুই যে সাহস দেখিয়েছিস তা প্রতিটা বয়স্ক মহিলার জন্য অনুপ্রেরণা। আমি লজ্জা পেলাম। আরে, আমি তো শুধু নিজেকে বাঁচিয়েছি। না তুলসী, তুই অনেক বড় কাজ করেছিস। তুই দেখিয়েছিস যে বয়স্ক মহিলারা দুর্বল নয়, তারা লড়তে পারে, জিততে পারে। পঞ্চম বদল আমার মনের শান্তিতে এলো।
প্রথমবার 6 বছরে আমি রাতে শান্তিতে ঘুমোতে পারতাম। এখন আমার ভয় লাগতো না, এখন আমার সন্দেহ হতো না, এখন আমি নিজেরই বাড়িতে সুরক্ষিত অনুভব করতাম। এক রাতে আমি আমার মেইন বেডরুমে রঞ্জিতের ছবির দিকে তাকাচ্ছিলাম। আমি ওনাকে বললাম, আপনি থাকলে কত ভালো হতো, তবে আমার মনে হয় আপনি আমাকে নিয়ে গর্ব করতেন। আমি হার মানিনি, আমি লড়াই করেছি আর জিতে গেছি। ষষ্ঠ বদল আরুষ আর আমার সম্পর্কে এলো। এখন আমরা দুজনে মন খুলে ভালোবাসা প্রকাশ করতে পারতাম। আমি ওকে জড়িয়ে ধরতে পারতাম, ও আমাকে ঠাকুমা বলে ডাকত। আমরা একসাথে খেলতাম, গল্প শুনতাম, হাসতাম। একদিন আরুষ আমাকে জিজ্ঞেস করিল, ঠাকুমা, মা কি কোনোদিন ফিরে আসবে? আমি ভাবলাম, তারপর বললাম, বেটা, তোর মা অনেক খারাপ কাজ করেছে, এখনও অনেক লম্বা সময়ের জন্য দূরে থাকবে, কিন্তু তুই চিন্তা করিস না, তোর কাছে ঠাকুমা আছে, পাপা আছে, আমরা সবাই তোকে খুব ভালোবাসি। আরুষ মাথা নাড়ল। আমার মায়ের কথা মনে পড়ে না ঠাকুমা, আমার তো শুধু তোমাকে চাই। আমার বুক ভরে এলো। এই ছোট্ট বাচ্চাটা কত কিছু সহ্য করেছিল, কিন্তু এখন ও ঠিক হয়ে যাচ্ছিল। সপ্তম বদল আমার আর্থিক অবস্থায় এলো। নিশা থেকে উদ্ধার হওয়া 5 লাখ টাকা আর জরিমানার 5 লাখ টাকা মিলিয়ে মোট 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে এলো। আমি সেগুলো আরুষের নামে ফিক্সড ডিপোজিট করিয়ে দিলাম ওর শিক্ষার জন্য। এখন আমার কাছে নিজের বাড়ি ছিল, 42 লাখ টাকার সঞ্চয় ছিল, 18,000 টাকার পেনশন ছিল আর আরুষের জন্য 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট। আমি আর্থিকভাবে পুরোপুরি সুরক্ষিত ছিলাম। অষ্টম বদল সমাজে আমার অবস্থানে এলো। এখন লোক আমাকে শুধু একজন বয়স্ক মহিলার মতো দেখত না, তারা আমাকে একজন শক্তিশালী সাহসী মহিলার মতো দেখত। হাউজিং সোসাইটির মহিলারা প্রায়ই আমার কাছে পরামর্শ নিতে আসতেন। তুলসীজি, আমাদের সাথেও এমনটা হচ্ছে, আপনি কিভাবে সাহস করলেন? আমি তাদের বোঝাতাম, বোন, হার মেনো না, প্রমাণ জমা করো, আইনজীবীর সাথে কথা বলো, নিজের অধিকারের জন্য লড়াই করো। একটা স্থানীয় সংবাদপত্রে আমাকে নিয়ে প্রতিবেদনও ছাপা হলো। ৬৮ বছর বয়সী বিধবা কিভাবে নিজের বৌমার খুনের চক্রান্ত ব্যর্থ করলেন। খবরটা পড়ে অনেক মহিলারা আমাকে ফোন করলেন, কেউ নিজেদের গল্প শেয়ার করলেন, কেউ সাহায্য চাইলেন। আমি অনুভব করলাম যে আমার লড়াই শুধু আমার জন্য ছিল না, এটা ছিল সেই প্রতিটা বয়স্ক মহিলার জন্য যারা চুপচাপ অপমান সহ্য করছে। নবম বদল আমার স্বাস্থ্যের মধ্যে এলো। এখন আমার স্ট্রেস ছিল না, আমার ব্লাড প্রেশার নরমাল থাকত, আমি নিয়মিত হাঁটতে যেতাম, যোগব্যায়াম করতাম, ভালো খাবার খেতাম। ডাক্তার মনোজ আমাকে পরীক্ষা করে বললেন, মাসিমা, আপনি তো আগের চেয়ে অনেক বেশি সুস্থ লাগছে, টেনশন ফ্রি জীবনের এটাই লাভ। দশম বদল আমার মনের ভাবে এলো। এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করতাম। আমি প্রমাণ করে দিয়েছিলাম যে বয়স স্রেফ একটা সংখ্যা মাত্র, আসল শক্তি মনে থাকে। একদিন আমি আয়নায় নিজেকে দেখছিলাম, সাদা চুল, বলিরেখা, কিন্তু চোখে এক নতুন চমক। আমি হাসলাম, তুলসী, তুই করে দেখিয়েছিস, তুই শক্ত আছিস, তুই বিজয়ী। আজ রায়ের 6 মাস পরে আমি আমার বাড়ির ছাদে বসে আছি। সন্ধ্যের সময় সূর্য ডুবছে, আকাশ কমলা আর গোলাপি রঙে সেজেছে, আরুষ নিচে বন্ধুদের সাথে খেলছে। আমি ওর হাসি শুনতে পাচ্ছি। ও 3 বছর পর প্রথমবার এতটা খুশি। ও কথা বলছে, হাসছে, বাজছে। তুষার অফিস থেকে ফিরবে এখন। প্রতিদিন সন্ধে ও আমার জন্য কিছু না কিছু আনে, কখনো মিষ্টি, কখনো ফুল, কখনো ফল। ওর অপরাধবোধ এখনও আছে, কিন্তু ও এখন পজিটিভ দিকে কাজ করছে। নিশা জেলে আছে, এখনও 14 বছর থাকতে হবে। ওর পুরো জীবন বরবাদ হয়ে গেল। কখনো কখনো আমার ওর জন্য কষ্ট হয়, কিন্তু তারপর ভাবি ও যা করেছে তার সাজা ওকে পেতেই হতো। আমি আপনাদের সবাইকে আমার কাহিনী এই জন্যে শোনাচ্ছিলাম, কারণ আমি চাই প্রতিটা বয়স্ক মহিলা, প্রতিটা মা, প্রতিটা ঠাকুমা যারা নিজের ঘরেই নির্যাতন সহ্য করছে, তারা জেনে যাক যে তুমি দুর্বল নও, তুমি লড়তে পারো, তুমি জিততে পারো। আমার কাছে কিছু বার্তা আছে সেই সব লোকেদের জন্য যারা আমার কাহিনী শুনছেন। প্রথম বার্তা বয়স্ক মহিলাদের জন্য। বোনেরা, মায়েরা, ঠাকুমারা, যদি আপনাদের সাথে অন্যায় হয় তবে চুপ থাকবেন না। প্রমাণ জমা করুন, ডায়েরি লিখুন, তারিখ নোট করুন, আইনজীবীর সাথে কথা বলুন, পুলিশে অভিযোগ জানান। আপনাদের অধিকার আছে। সিনিয়র সিটিজেন অ্যাক্ট আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে, এগুলোর ব্যবহার করুন, হার মানবেন না। দ্বিতীয় বার্তা ছেলেদের জন্য। ছেলেরা, নিজের স্ত্রীকে ভালোবাসো, কিন্তু নিজের মাকে ভুলে যেও না। ওই মহিলা যিনি তোমাকে 9 মাস পেটে রেখেছেন, পালন করেছেন, বড় করেছেন, উনার কদর করো।
যদি তোমার স্ত্রী আর মায়ের মধ্যে মতভেদ হয় তবে নিরপেক্ষ থেকো, দুজনের কথাই শোনো, কিন্তু নিজের মাকে কোনোদিন একা ছেড়ে দিও না, কোনোদিন অসুরক্ষিত রেখো না। তৃতীয় বার্তা বৌমাদের জন্য। মেয়েরা, নিজের শাশুড়িকে মা মনে করো। যদি তুমি ওনাদের সম্মান করো তবে ওনারা তোমাকে দ্বিগুণ ভালোবাসা দেবেন। বাড়ি বড়, সবার জন্য জায়গা আছে, লোভে পড়ো না। টাকা সবসময় থাকে না, কিন্তু সম্পর্ক সবসময় থাকে। ভালো সম্পর্ক বানাও, বাড়িকে স্বর্গ বানাও, রণক্ষেত্র নয়। চতুর্থ বার্তা সমাজের জন্য। সমাজ, বয়স্কদের ওপর নজর দাও। যদি তোমাদের পাড়ায় কোনো বয়স্ক মানুষ একা থাকে, উনার সাথে দেখা করো, কথা বলো, উনাদের সাহায্য করো। হাউজিং সোসাইটিগুলোতে বয়স্ক নিরাপত্তা কমিটি বানাও। বৃদ্ধ নির্যাতনকে গুরুত্ব সহকারে নাও, চুপ থেকো না। পঞ্চম বার্তা বিচার ব্যবস্থার জন্য। বৃদ্ধ নির্যাতনের মামলাগুলোকে অগ্রাধিকার দাও। ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি করো, কঠোর সাজা দাও, যাতে অন্য কোনো নিশার মতো মহিলা অন্য কোনো মা বা ঠাকুমাকে নিশানা করতে না পারে। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন আমার গর্ব হয়। আমি হার মানিনি, আমি লড়াই করেছি, আর আমি জিতে গেছি। আমার কি ভয় লেগেছিল? হ্যাঁ, অনেক। আমার কি নিজেকে দুর্বল মনে হয়েছে? হ্যাঁ, অনেকবার। আমি কি ভেবেছি যে আমি হেরে যাব? হ্যাঁ, কখনো সখনো। কিন্তু আমি সহ্য করা ছাড়িনি, আমি লড়াই করা ছাড়িনি। আর শেষে সত্যের জয় হল। আজ আমি আমার বাড়িতে সুরক্ষিত, আমার নাতি আমার সাথে আছে, আমার ছেলে আমার পাশে আছে, আমার বন্ধুরা আমার সাথে আছে, সমাজ আমার সাথে আছে। আর সবথেকে বড় কথা, আমি নিজে আমার সাথে আছি। আমার নিজের ওপর গর্ব হয়। যদি আমার কাহিনী থেকে একজন মহিলারও অনুপ্রেরণা মেলে, একজন মায়েরও সাহস বাড়ে, একজন ঠাকুমারও হিম্মত হয়, তবেই আমার লড়াই সফল। মনে রাখবে, বয়স স্রেফ একটা সংখ্যা, আসল শক্তি থাকে মনে। আর যতক্ষণ তোমার কাছে সত্য আছে, বিচার তোমার সাথেই থাকবে। আমি তুলসী খোসলা, ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডাকঘর সুপারভাইজার, বিধবা, মা, ঠাকুমা এবং একজন বিজয়ী। আর আমি যদি পারি, তবে আপনারাও পারবেন। ধন্যবাদ যে আপনারা আমার কাহিনী শুনেছেন। যদি আপনাদের এই কাহিনী অনুপ্রেরণাদায়ক মনে হয়, তবে দয়া করে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও এমন কাহিনী আপনাদের কাছে পৌঁছতে পারে। আর হ্যাঁ, যদি আপনারা বা আপনাদের পরিচিত কেউ এমন পরিস্থিতিতে থাকেন, তবে দয়া করে সাহায্য নিন। সিনিয়র সিটিজেন হেল্পলাইনে ফোন করুন, আইনি সাহায্য নিন। চুপ থাকবেন না, কারণ যতক্ষণ না আপনি নিজের জন্য লড়বেন, অন্য কেউ লড়বে না। জয় হিন্দ, আর মনে রাখবেন, সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়।